বেসিক কথাবার্তা বলেছি, ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলেছি এবং সেই জিনিসগুলোকে আমরা আজকে একটু রিক্যাপ করি প্রথম দিকে। তারপর আমরা আজকের যে সেশনটা আছে সেটা কন্টিনিউ করব। সো আমরা লাস্ট দিন কথা বলেছিলাম মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন চ্যানেল নিয়ে কথা বলেছিলাম। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ট্রেডিশনাল মার্কেটিংয়ের বেসিক কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। সো এবং আপনাদেরকে কিছু পড়ারও কাজ দিয়েছিলাম। আপনারা কি পড়েছিলেন, পড়াশোনা করেছিলেন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো নিয়ে? মানে লাস্ট দিন আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কেউ পড়াশোনা করেছিলেন? জি ভাইয়া। আচ্ছা, নুসরাত আপু পড়াশোনা করেছিলেন। আর আর কে কে পড়েছিলেন? আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড এই জিনিসগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করতে বলেছিলাম। কারোই কি সুযোগ হয় নাই দেখার? আর কেউ দেখেন নাই? জি না ভাইয়া, দেখিনি। কালকে একটা বই কিনছি ভাইয়া। আচ্ছা, কিসের উপরে আর কিনেছিলেন? ডিজিটাল মার্কেটিং, বইটা কার লেখা? ম্যাঙ্গো। এইটা হলো নাজমুল হোসেন তপু, আচ্ছা, ম্যাঙ্গো পিপলদের জন্য বুঝতে ডিজিটাল পেরেছি। মার্কেটিং। হ্যাঁ, তপু তপু ভাই চিনি। এটা So, এটা পড়ছি আর কি হালকা। আচ্ছা, হালকা পড়েছিলেন। ওকে, ঠিক আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে মাত্র শুরু করছেন, তাহলে আপনার যেটা দরকার, ধরেন ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি একটা ভালো পজিশনে আছে, তাদের সাথে কিন্তু আপনাকে কম্পিটিশনে যেতে হচ্ছে। সো এই জন্য আপনার প্রস্তুতিটাও সেরকমই হওয়া উচিত, মানে যাতে করে আপনি হয়তো বা আগামী 2-3 মাস 4 মাসের মধ্যে নিজেকে পুরোপুরি ইন্ডাস্ট্রিতে মানে নিজেকে তৈরি করে ফেলতে পারেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। ঠিক আছে? সো যতটুকুই আমি দেখাই প্রতিদিন, যতটুকুই আপনাদেরকে হচ্ছে গাইডলাইন দেই, আপনাদেরকে করতে হবে মানে তার চেয়েও বেশি স্টাডি করতে হবে। সেটা মানে আমার যতটুকু দেখাই তার চেয়েও বাইরে আপনারা গুগল আছে, ইউটিউব আছে, নিয়মিত পড়াশোনা করলেই ওই প্রিপারেশনটা হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার জন্য দরকার এই মুহূর্তে। সো আমরা লাস্ট দিন কথা বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং কি আর মার্কেটিং কি। সো মার্কেটিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষ কোনো পার্থক্য নেই, জাস্ট পার্থক্যটা হচ্ছে যে ডিজিটাল অ্যাপ্রোচে আমরা ডিজিটাল মার্কেটিং করি। এবং আমরা লাস্ট দিন কথা বলেছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন চ্যানেল নিয়ে। চ্যানেলগুলোর নাম কি বলতে পারবেন কেউ? চ্যানেলগুলোর নাম, ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। জি, ফেসবুক, ইউটিউব, তারপর জিমেল। ইনস্টাগ্রাম। না, তারপরে জিমেইল অ্যাকাউন্ট আসলে ডিজিটাল মার্কেটিং চ্যানেল না। সো বিষয়টা হচ্ছে, হ্যাঁ কি বললেন? গুগল, গুগল, গুগল অ্যাডস। গুগল, ওকে, তারপর ইনস্টাগ্রাম, ওকে। সো আমরা মানে বেসিক কিছু জিনিসের কথা বলেছিলাম। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা বলি সংক্ষেপে SMM। তারপর আমরা কথা বলেছিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, মনে আছে? সার্চ ইঞ্জিন জি, মার্কেটিং নিয়ে কথা বলেছিলাম। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কয়েকটা পার্টের কথা বলতে পারবেন? সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে কি কি পড়ে? অর্গানিক পেজ। এক্স্যাক্টলি। কি হবে? একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড, নাকি? এই, জি আচ্ছা, জি, অর্গানিকটার নাম কি অ্যাকচুয়ালি? অর্গানিকটা আমরা আসলে কিভাবে করি? অর্গানিকটার নাম যেটা হচ্ছে হচ্ছে, পেজ করি না, হ্যাঁ না, গুগল অর্গানিকটার নাম কি? অর্গানিকটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। হ্যাঁ, এই, বা এসইও। সংক্ষেপে আমরা এটাকে বলি SEO। আর যেটা জি জি, পেইড সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, অথবা গুগল অ্যাডওয়ার্ডসও আমরা এটাকে বলে থাকি, নাকি? জি, ওকে। সো মোটামুটি এখন আপনাদেরকে আমি আরও কিছু জিনিস দেখাবো যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয়তাটা এত বেশি বেড়ে যাচ্ছে কি কারণে, মানে কেন মানুষ ধাপে ধাপে দিনে দিনে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি এত বেশি এই এই সেক্টরটাতে অনেক বেশি হচ্ছে জোর দিচ্ছে, এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের যে কনসেপ্ট সেখান থেকে সরে এসে ডিজিটালে কি কারণে এত বেশি মানুষ হচ্ছে খরচ করছে এখন, সেই জিনিসটুকু আপনাকে জানতে হবে। যদি এটুকু বোঝেন তাহলে
আপনার জন্য মানে উপলব্ধি করাটা সহজ হবে যে ডিজিটাল মার্কেটিংয়ের রিটার্নটা কেন বেশি আমাদের যে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আছে তার চেয়ে। ভাইয়া রেকর্ডিংটা অন করেছিলেন? হ্যাঁ, রেকর্ডিংটা অন আছে, আমি শুরুতেই রেকর্ডিংটা অন করেছি। আর থ্যাঙ্কস মনে করিয়ে দেওয়ার জন্য। প্রতিদিনই এই জিনিসটুকু আপনারা মনে করিয়ে দিবেন আমি যখন ক্লাসটা শুরু করি। সো আমি এর মধ্যে কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। যেমন আপনি যদি একটু চিন্তা করেন যে ধরেন রেডিও, টিভি অথবা নিউজ পেপারে কিন্তু একটা বিজ্ঞাপন দিতে কি পরিমাণ খরচ হয় আপনাদের কোনো আইডিয়া আছে কারো? জি না। প্রথম আলোর পত্রিকার বিজ্ঞাপন রেটটা, এটা গত 2 বছর আগের একটা স্ক্রিনশট, সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরছি। সো এখানে দেখেন যে আমরা প্রথম পৃষ্ঠা অথবা শেষ পৃষ্ঠার যে কোনো একটা পেজ আমরা ধরি। সো এখানে দেখেন প্রথম পৃষ্ঠার প্রতি কলাম ইঞ্চির জন্য খরচ হচ্ছে কত টাকা করে? 30,000 টাকা করে। আচ্ছা, সো আমরা দেখি না যে প্রথম আলো যখন পড়ি পত্রিকার মধ্যে এ একটা কলাম থাকে, এ একটা কলাম থাকে, এ একটা কলাম থাকে, বিভিন্ন কলাম থাকে না? এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম। এখানে কয়টা কলাম বলতে পারবেন? এখানে কলাম কয়টা? 2টা কলাম নাকি? দুইটা কলাম। আমরা যখন প্রথম আলো পড়ি, প্রথম আলোর যে কলামগুলো এর চেয়ে আরো ছোট ছোট কলাম থাকে না? এক একটা কলাম এটুকু থাকে নাকি? এতটুকু দুটুকু থাকে না? এখান থেকে ধরেন শুরু করে এই পর্যন্ত এতটুকুর মতো থাকে না? জি জি। এতটুকুর মতো থাকে। এই যে ধরেন একটা কলামের জন্য, ধরেন এটা একটা কলাম প্রথম আলোর প্রথম পেজের। সো ওই কলামের প্রতি ইঞ্চির জন্য ধরেন এখান থেকে এই কলামের 1 ইঞ্চি স্পেস, এতটুকুর জন্য ওরা চার্জ করে কত টাকা? 30,000। আমি যদি এই স্পেসটুকু ধরি এখান থেকে এই পর্যন্ত, এখানে কয় ইঞ্চি হবে বলেন তো? কত ইঞ্চি হতে পারে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই কলামটা, প্রথম কলামটা কত ইঞ্চি হতে পারে? কোনো আইডিয়া? 1 2 3 4 ইঞ্চি নাকি? 4 ইঞ্চি হবে অথবা আরো বেশিও হতে পারে। এই যে এখান থেকে এই পর্যন্ত। এখন এই 4 ইঞ্চি কলামের জন্য খরচ পড়বে কত টাকা প্রতি ইঞ্চির জন্য? যদি 30,000 করে হয় তাহলে কত 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 পড়বে? 1,20,000। 1,20,000। এই কলামটুকু যদি এখান থেকে এই পর্যন্ত যদি আসে, ঠিক আছে? সো এই কলামের উপরে মানে সোজা কথা একটা বড়, যদি আপনার প্রথম আলোতে যে বিজ্ঞাপনগুলো দেখেন সেই বিজ্ঞাপনগুলোর যে বড় বিজ্ঞাপনগুলোর সাইজ, আমি আসলে একটা সময় অ্যাডভার্টাইজিং হাউসে ছিলাম, তো সো আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে যে প্রথম আলোর প্রথম পাতায় অথবা শেষ পাতায় যদি আপনি একটা বিজ্ঞাপন দিতে যান, আপনার খরচ পড়বে প্রায় অন অ্যান অ্যাভারেজ হয়তো 5 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকার মতো খরচ পড়ে যাবে একটা বিজ্ঞাপন দিতে, ঠিক আছে? এখন আসি প্রথম আলোর ক্ষেত্রে কিছু আপনি জিনিস ভাবেন। ধরেন যে প্রথম আলোতে আপনি একটা বাইকের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন নাকি, এবং বাইকটা হচ্ছে একটু লাক্সারিয়াস একটা বাইক, সো যেটার দাম ধরেন 5 লাখ টাকা। এখন আপনাদের কি মনে হয় 5 লাখ টাকা দামের যদি বাইকটা আমি সেল করতে চাই, এটা টার্গেটেড কাস্টমার কারা? কি মনে হয় যে সাধারণ কোনো মানুষজন 5 লাখ টাকা দিয়ে বাইক কিনবে? না। না। কিরকম মানুষ কিনতে পারে? আপনাদের একেবারে মানে যেটা মনে আসে সেটাই বলেন যে কি ধরনের মানুষ এই বাইকটা কিনতে পারে। আমি যে বাইকটার কথা বলছি যেটার দাম ধরলাম 5 লাখ টাকা, তাহলে কারা কিনবে এই বাইকটা? আসলে আপনার কি মনে হয় আপনাদের? বাইকের ব্যাপারে একটু বেশি প্যাশনেট বা হচ্ছে একটু হায়ার এন্ড পিপল। ধরেন বাইকের মধ্যে তো বিভিন্ন টাইপের বাইক আছে। কিছু বাইক হচ্ছে ধরেন 1.5 লাখ টাকা, কিছু বাইক জি 3 লাখ টাকা, কিছু বাইক 4 লাখ টাকা, কিছু বাইক 5 লাখ টাকা। এখন দেখেন যেই বাইকটার দাম হচ্ছে ধরলাম 1.5 লাখ টাকা, সেই বাইকটা মানুষজন ব্যবহার করবে কারা? আসলে যাদের প্রয়োজন, যে বাইকটাকে ব্যবহার করবে, তার বাইক ছাড়া চলতেছে না এরকম মানুষজন নাকি? সে জি কিন্তু রেগুলার ইউজের জন্য। রেগুলার ইউজের জন্য, এক্স্যাক্টলি। আবার যে 5 লাখ টাকা সে কিন্তু আসলে রেগুলার ইউজের জন্য না, সে কিন্তু ফ্যাশনের জন্য নাকি? সে কিন্তু একটা স্টাইলিশ বাইক চাইবে, এবং সে তার হচ্ছে হয়তোবা অনেক তারা যদি আমি সমাজের ক্লাসের দিক থেকে বলি, আপার ক্লাসের যে মানুষজন তারা ছাড়া, বা যারা স্টাইলিশ বাইক পছন্দ করে এরকম মানুষজন ছাড়া কিন্তু 5 লাখ টাকা দিয়ে বাইকটা কিনবে না সচরাচর মানুষজন। সো এবার আসি, আমি যদি মানে একটা টার্গেট গ্রুপ ধরি, কে হতে পারে আমার প্রথম আলোর এই 5 লাখ টাকার বাইকের ক্রেতা, তাহলে আমি ধরে নিতে পারি যে ধরেন ঢাকার যারা বসবাস করে, অথবা মানে কি বলে যারা হচ্ছে বিভাগীয় শহরগুলোতে বসবাস করে,
সেখানকার যারা হচ্ছে আপার ক্লাসের মানুষজন এবং যারা তুলনামূলকভাবে যাদের এইজ যাদের এইজ হচ্ছে ধরলাম 25 থেকে 30, ঠিক আছে, এই ধরনের একটা এজকে আমি কল্পনা করে নিতে পারি, অথবা ধরেন 25 থেকে 35 এরকম একটা এজকে আমি কল্পনা করে নিতে পারি যারা বাইকটা কিনতে পারে, নাকি? আমার কথা বুঝতে পারছেন? জি এবং এখানে ইনকাম বা তাদের হচ্ছে ইকোনমিক কন্ডিশনটাও হতে হবে কি খুব ভালো, নাকি? এখন আপনি ধরেন প্রথম আলোতে এই বাইকটার বিজ্ঞাপনটা দিবেন। প্রথম আলো সবসময় বলে যে তাদের প্রথম আলো প্রতিদিন পড়ে প্রায় 10 লক্ষ মানুষ, এরকম একটা ডিক্লারেশন দেয়। তার মানে আপনি একটা বিজ্ঞাপন দিচ্ছেন প্রথম আলোতে, এটার অর্থ হচ্ছে আপনি 10 লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছাবেন, নাকি? আমার কথা বুঝতে পারছেন? জি তো আপনার টার্গেট হচ্ছে আপনি 10 লক্ষ মানুষের কাছে পৌঁছাবেন। এখন দেখেন 10 লক্ষ মানুষ যদি প্রথম আলো পড়ে প্রতিদিন, যে পত্রিকায় আপনি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, এই 10 লক্ষ মানুষই কি আসলে আপনার টার্গেটেড কাস্টমার? বলেন তো, বা আপনার কাস্টমার হতে পারে এরকম মনে হয়? না না অবশ্যই না। এবং এর মেজরিটি অংশই কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার হবে না। ধরেন প্রথম আলো পরে যারা বেশিরভাগ মানুষ ধরেন একটু একটু বয়স যাদের একটু ধরেন বেশি, যারা হচ্ছে দেশ রাজনীতি এই জিনিসগুলো নিয়ে যাদের হচ্ছে অনেক বেশি আগ্রহ, এবং এই ক্লাসটার সাথে কিন্তু আপনি যাদের কাছে বাইক বিক্রি করতে চাচ্ছেন তাদের ক্লাস কিন্তু ম্যাচ করছে না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি সো এখানেই দেখেন, আপনি যদি ক্লাসিফাই করেন পুরো অডিয়েন্সকে, আমি যদি বলি 10 লাখ, 10 লাখের মধ্যে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। কিভাবে ক্লাসিফাই করতে পারি? আমরা জেন্ডার দিয়ে ক্লাসিফাই করতে পারি, যে একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। ফিমেলরা তো আপনার কাস্টমার না, তাহলে অর্ধেক যারা হচ্ছে প্রথম আলো পড়ে তাদের মধ্যে যেই পরিমাণ ফিমেল আছে তাদেরকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, নাকি? জি সো যদি প্রথম আলো 10 লাখ যদি আমরা বলি রিডার, 10 লাখ রিডারের মধ্যে আমি যদি ফিমেলদেরকে বাদ দিয়ে দেই, হয়তো বা ধরলাম 10 লাখের মধ্যে ফিমেল ছিল ধরলাম 4 লাখ বা 3 লাখ, তাহলে আর থাকছে কত? 7 লাখ। 7 লাখের মধ্যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রথম আলো পড়ে, এবং এদেরকে আমরা যদি এইজ দিয়ে আমরা ভাবি, যারা মেল এবং এইজ, দেখা যাবে যে 30 থেকে মানে আমি যে এইজ রেঞ্জটা আমার বাইকের কথা বলছি, বাইকের জন্য বলছি, সেই এজ রেঞ্জটাকে আমরা যদি 20 থেকেও ধরি 35, তাহলে হচ্ছে কত বছর? 15 বছর, মানে মাঝখানে আর কি 15 রেঞ্জটা। সো এর মধ্যে আছে এরকম, কিন্তু আপনি বাকি 7 লাখের মধ্যে আরও যদি আপনি ক্লাসিফাই করেন, এই রেঞ্জটা কিন্তু আরও অনেক কমে যাবে না, নাকি? অনেক কমে যাবে না? সো কমে ধরলাম অর্ধেকের যে কাছাকাছি এই এজ রেঞ্জের মধ্যে আছে যাদের বয়স 20 থেকে 35, এবং যারা আপার ক্লাস, তাহলে কিন্তু আপনার এইটা 35 থেকে, মানে আপনি যেটাকে 7 লাখ বলছেন, সেই 7 লাখ থেকে হয়তোবা 2 লাখে 2 লাখে বা 1 লাখে নেমে আসবে, যে যারা আপনার যে হচ্ছে প্রসপেক্ট হচ্ছে যারা আপনার কাস্টমার হতে পারে, ঠিক আছে? তাদের সাথে আপনার এই যে প্রথম আলোর যে অডিয়েন্সকে আপনি বলছেন, অডিয়েন্সের প্রোফাইল কিন্তু ম্যাচ করছে না, ম্যাক্সিমামই ম্যাচ করছে না। এবং ফাইনালি আপনি 10 লাখকে টার্গেট করে একটা দিচ্ছেন, হয়তোবা আপনার প্রসপেক্ট হিসেবে ফাইনালি দাঁড়াবে 50,000 মানুষ। আমার মানে ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছেন? বিভিন্নভাবে যদি আপনি ক্লাসিফাই করেন, আমি হয়তোবা কয়েকটা জিনিস আপনাকে দেখালাম, কিন্তু এরকম আরো অনেক কয়টা জায়গা আছে যেখানে আপনি ওদেরকে ক্লাসিফাই করতে পারেন। সো ক্লাসিফাই করতে করতে শেষ পর্যন্ত এসে আপনার দাঁড়াবে হয়তোবা 50,000। এখন আপনি টার্গেট করেছিলেন কতজন মানুষকে টার্গেট করে আপনি এই বিজ্ঞাপনটা দিয়েছিলেন? 10 লাখ 10 লাখ। কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি পাচ্ছেন কতজন? 50,000 50,000। তাহলে দেখেন বেশিরভাগ টাকা আপনি কি ভুল মানুষের পেছনে ইনভেস্ট করেছেন না? জি আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনার এমন একটা মার্কেটিং যেখানে আপনি এক্স্যাক্টলি যাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন শুধু তাদেরকে টার্গেট করবেন, আপনি একজনও কোনো ভুল মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা যাবে না। মানে যারা আপনার কাস্টমার হতে পারে, এক্স্যাক্ট কাস্টমার হতে পারে, তাদেরকেই আপনি টার্গেট করে বিজ্ঞাপনটা দিতে পারবেন, ঠিক আছে? তাতে কি হচ্ছে? নম্বর ওয়ান হচ্ছে, আপনি যেহেতু ভুল মানুষকে টার্গেট করছেন না, আপনার অনেক ধরেন আপনি এখানে 50,000 মানুষকে আপনি যেই ক্রাইটেরিয়া ফুলফিল করে 50,000 মানুষ, এক্স্যাক্টলি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কিন্তু হয়তোবা 10 লাখ মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন।
তাহলে আপনার টার্গেটেড মানুষ বেশি বেড়ে যাচ্ছে, এবং যেহেতু একেবারে সুপার টার্গেটেড, তাদেরকে যদি আপনি বিজ্ঞাপনটা দেখান, তাদেরকে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাওয়ার করতে পারেন, তাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের প্রতি আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তুলতে পারেন, এবং যেটার প্রভাবটা আপনি পরবর্তীতে পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই জায়গাতে আপনি ভুল মানুষকে টার্গেট করছেন না, আপনার হচ্ছে টাইম সেভ হচ্ছে, কস্ট সেভ হচ্ছে। সো বিভিন্নভাবে আমি যে একটু আগে যে আপনাদেরকে যে গ্রাফটা দেখালাম এখানে, টাইম অ্যান্ড এফোর্ট, আপনার এফোর্ট সেভ হচ্ছে। এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার যে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা একেবারে সুপার টার্গেটেড স্পেসিফিক যাদেরকে টার্গেট করতে চাই তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। সো আমি যদি হচ্ছে আমার বাইকের এক্সাম্পলটাই বলি, যে আমি হচ্ছে চাচ্ছি ঢাকার প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ে, ঠিক আছে, সেই মানুষজনকে আমি টার্গেট করব। তাহলে কি আমার বাইকের প্রোফাইলের সাথে ম্যাচ করছে না বলেন তো? জি জি So, আমি কিন্তু তাদেরকে খুব সহজেই টার্গেট করতে পারি যে ঢাকার প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ে তারা, এবং আমি টার্গেট করতে পারি যে যাদের হোম টাউন বা যারা থাকে ঢাকায়, এরকম মানুষজনকে আমি টার্গেট করতে পারি। সো প্রথমেই যেটা আসে যে আপনি ভুল মানুষের কাছে টার্গেট করছেন না, সঠিক মানুষের কাছে আপনি যেতে পারছেন, এক। দুই নাম্বার হচ্ছে একটা মার্কেটিংয়ে আমি যেটা বললাম যে ট্রেডিশনাল মার্কেটিংয়ে যে খরচ হয় তার চেয়ে অনেক অনেক গুণ কম খরচ হয় ডিজিটাল মার্কেটিংয়ে। আপনি 10 লাখ টাকা খরচ করে যতটুকু না রিটার্ন পাবেন, ডিজিটাল মার্কেটিংয়ে আপনি হয়তো বা তার চেয়ে 10 গুণ কম খরচ করে আরও ভালো রিটার্ন আপনি পাবেন ডিজিটাল মার্কেটিংয়ে, এবং এটা ডিজিটালি পসিবল। সো এখান থেকে আমরা দেখলাম যে টাইম, মানে একটা হচ্ছে আমাদের কস্ট ইফেক্টিভ, আরেকটা হচ্ছে আমরা হচ্ছে ভুলভাবে টার্গেটিং করছি না। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক। এই জিনিসটাকে গতদিন বলেছিলাম, মনে আছে আপনাদের? ইনস্ট্যান্ট ফিডব্যাকের আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে ধরলাম প্রথম আলোতে আমি একটা বিজ্ঞাপন দিলাম, এই বিজ্ঞাপনটা মানুষ ভালোভাবে নিচ্ছে না, আমার বিজ্ঞাপনটা ধরলাম, বা আমার প্রোডাক্ট খারাপ অথবা আমার সার্ভিস খারাপ, আমার প্রোডাক্ট সার্ভিসের প্রতি মানুষজনের অনেক অনেক অভিযোগ আছে। এখন আমি যদি রেডিওতে বিজ্ঞাপন দিয়ে যাই, টিভিতে বিজ্ঞাপন দিয়ে যাই, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাই, তাহলে কিন্তু আমার বোঝার উপায় নাই যে অ্যাকচুয়ালি আমার বিজ্ঞাপনটা মানুষের কাছে, বিজ্ঞাপন নিয়ে মানুষ কি বলছে, অথবা আমার প্রোডাক্ট নিয়ে কি বলছে, সার্ভিস নিয়ে কি বলছে। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন, দেখেন এখনকার দিনে মানুষ কিন্তু অনেক সচেতন। মানুষজন মানে রিয়াকশন জানাতে বা মানুষজন ফিডব্যাক জানাতে কিন্তু কোনো ধরনের ভুল করে না। আপনি যদি কোনো একজনের কাছে একটা খারাপ প্রোডাক্ট বিক্রি করেন, ডিরেক্টলি সে যে আপনার হচ্ছে ফেসবুকে কমেন্ট করে আসবে যে আপনি এরকম এরকম তাকে ঠকিয়েছেন, ঠিক আছে। সো আমরা এই যে এত এত টাকা খরচ করে আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ে খরচ করছি, দেখা যায় যে দিন শেষে আমরা মানে এই ফিডব্যাকটা রিয়েল টাইমে আমরা পাচ্ছি না, ইনস্ট্যান্ট পাচ্ছি না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যেখানেই মার্কেটিং করেন না কেন, যেই চ্যানেলেই মার্কেটিং করেন না কেন, ইনস্ট্যান্ট কাস্টমাররা তাদের অপিনিয়ন জানাতে পারবে আপনার প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে, অথবা ইভেন আপনার বিজ্ঞাপনটাও যদি খারাপ হয় সেটা নিয়েও আপনারা জানতে পারবেন, ঠিক আছে। সো ডিজিটালে আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক পাচ্ছি, এবং ইনস্ট্যান্ট আমরা ডিসিশন মেক করতে পারছি যে আমার কি করা উচিত, আমার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট চেঞ্জ করা উচিত, প্রোডাক্টের কোনো ভ্যারিয়েশন আনা উচিত, নাকি আমার সার্ভিসের কোনো ইমপ্রুভমেন্ট আনা উচিত। এই ডিসিশনগুলো আমরা ইনস্ট্যান্ট নিতে পারি ডিজিটাল মার্কেটিংয়েই, যেটা হয়তো ট্রেডিশনাল মার্কেটিং ওইভাবে পসিবল হয় না। এবং আরেকটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা কি, এটা বিষয়টা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে আরও একটা গতদিনে আমি বলেছিলাম পিওডি বিজনেসের কথা, প্রিন্ট অন ডিমান্ড ছাড়াও এরকম অনেক বিজনেস আছে এখন ডিজিটালি, যেই বিজনেসটা আপনি বাংলাদেশে বসে ইউএস এর মার্কেটে আপনি বিজনেস করতে পারবেন। আপনারা হয়তো বা শপিফাই, ড্রপ শিপিং এর নাম শুনেছেন, ড্রপ শিপিং বিজনেসের নাম শুনেছেন? জি জি হ্যাঁ, ড্রপ শিপিং আছে, পিওডি বিজনেস আছে, এরকম অনেক বিজনেস আছে আমাদের বাংলাদেশি অনেক ভাইরা, অনেক ভাই ব্রাদাররা করে, যারা বাংলাদেশের মার্কেটে মানে বাংলাদেশের থেকে ইউএস এর মার্কেটে প্রোডাক্ট সেল করছে নিয়মিত, এবং বেশ ভালো একটা রেভিনিউ তারা জেনারেট করছে। এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে পসিবল, এটা আপনার পক্ষে ট্রেডিশনাল মার্কেটিংয়ে কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি খুব বড় ধরনের একটা, আপনি যদি ঠিকঠাক মতো আপনার প্রোডাক্টের জন্য বা ব্র্যান্ডের জন্য ঠিকঠাক মতো যদি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার একটা খুব ভালো রিটার্ন খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসা পসিবল, ঠিক আছে।
সো এইগুলো নিয়ে আমরা গতদিনও মোটামুটি কথা বলেছিলাম যে ডিজিটাল এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো, এবং আমি এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ইয়াটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি জি দেখা যাচ্ছে আচ্ছা, গ্রাফে। সো ধরলাম জি। কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে এভারেজে, ঠিক আছে, আহ, এটা একটা মানে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, যেখানে দেখা গেছে যে এভারেজে মানে ডিরেক্ট মেইলের মাধ্যমে একজন মানুষকে, মনে করেন ফেস টু ফেস অথবা টিভির মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে একজন মানুষকে কাস্টমারে কনভার্ট করতে হলে এভারেজে কত টাকা তার পেছনে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, দেখেন ডিরেক্ট মেইলে কত টাকা করে খরচ হচ্ছে একজন মানুষকে কনভার্ট করতে কাস্টমারে, এভারেজে কত টাকা? প্রায় $60 মতো। আর আপনি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মানুষটাকে কনভার্ট করতে কত ডলার খরচ হচ্ছে আপনার? 2.5 2.5। মানে বুঝতে পারতেছেন কত আকাশ পাতাল পার্থক্য। জি ঠিক আছে, সো এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ কনভার্সন যেমন হচ্ছে হাই, খুব মানে কম খরচে কনভার্ট করা যায়, তেমনই আবার মানে খুব স্মল বিজনেসকে খুব সহজেই মিডিয়াম স্কেলে নিয়ে যাওয়া বা মিডিয়াম বিজনেসকে একটা মানে ব্রড জায়গায় নিয়ে যাওয়াটা ডিজিটাল মার্কেটিং খুব ভালো করে সম্ভব। আচ্ছা, সো আমাদেরকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা জানলাম ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে পার্থক্যগুলো। সো ডিজিটাল মার্কেটিং এ আমরা এবার আরেকটু ভেতরের দিকে যাই। আপনারা কি সেলস ফানেল নিয়ে জেনেছেন? সেলস ফানেল কি, এই সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জি না। আচ্ছা, সেলস ফানেলটা হচ্ছে একজন কাস্টমারকে বা একজন সাধারণ মানুষকে, ধরেন বাজারে একটা নতুন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি আসতেছেন। সো যেই মুহূর্তে আপনি সার্ভিস বা প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, আপনার প্রোডাক্টটা সম্পর্কে কোনো মানুষ কিন্তু কিছুই জানে না, জানে? কেউ কিছুই জানে না। এখন এই মানুষটাকে আপনি প্রথম দিনই এসেই যদি ধরেন আহ, আপনি হচ্ছে কোনো একটা ধরেন ক্রিম তৈরি করলেন, যেই ক্রিমটা মানুষজন ব্যবহার করলে মানুষজন হচ্ছে খুব বড় ধরনের একটা উপকার পায়। ধরলাম হতে পারে যে ওই ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে হয়তো বা 1 সপ্তাহের মধ্যে তার ব্রণ থাকবে না, এরকম একটা ক্রিম আপনি নিয়ে আসলেন। এখন আপনি প্রথম দিনই এসেই যদি বলেন যে আমার ক্রিমটা কিনুন, আমার ক্রিমটা ভালো, আমার ক্রিমটা হচ্ছে ব্যবহার করার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে আপনার মুখের ব্রণ থাকবে না, এটা কি আসলে, আমি যদি এরকম একটা বিজ্ঞাপন দেখি প্রথম দিন আপনি দেখার পর আপনি কি কিনবেন? প্রোডাক্টটা কিনতে ইচ্ছা করবে আপনার? কি মনে হয়? না, বেশিরভাগ কারণ ক্ষেত্রেই ফার্স্ট কিনবেন থেকে না। ট্রাস্ট আসবে না। হ্যাঁ, কারণটা হচ্ছে আপনি আমাকে ট্রাস্ট করতে পারবেন না। পারবেন না। ফার্স্ট টাইম আপনি কোনো একটা জিনিস দেখেছেন, তাকে আপনি কোনোভাবেই ট্রাস্ট করতে পারবেন না। সো আমাকে প্রথমে ট্রাস্ট তৈরি করতে হবে, এবং ধাপে ধাপে ধরেন একটা প্রোডাক্ট বাজারে আসার পরে বিভিন্নভাবে কাস্টমারদেরকে বা প্রসপেক্টসদেরকে এডুকেট করতে হবে। এডুকেট করে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যখন তার কাছে এই ফিলটা হবে যে এই প্রোডাক্টটা তার ছাড়া তারা চলবেই না। সো একজন কাস্টমারকে আপনি ডে ওয়ানে আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে জানানো থেকে শুরু করে তাকে কাস্টমারে পরিণত করা পর্যন্ত ধাপে ধাপে যে আপনাকে সাইকোলজিক্যালি একটা জার্নির মধ্য দিয়ে আপনার কাস্টমারদেরকে বা প্রসপেক্টদেরকে নিয়ে যেতে হয়, এই পুরো স্ট্র্যাটেজিটার নামই হচ্ছে সেলস ফানেল, বা এটাকে বলি আমরা মার্কেটিং সেলস ফানেল। মার্কেটিং সেলস ফানেলটা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? জি 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 বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে মার্কেটিং সেলস ফানেল নিয়ে? ওকে, সো আমরা এবার আসি যে এই সেলস ফানেলটা আমরা কিভাবে এক একটা বিজনেস কিন্তু সেলস ফানেলটা এক একভাবে তৈরি করে। ঠিক আছে, সো এটা আমার বিজনেসের অনুযায়ী আমি আমার সেলস ফানেল বা স্ট্র্যাটেজিটা তৈরি করব। এটা একটা কমন স্ট্রাকচার, যেটাকে আমরা বলতে পারি যে একটা মানে নর্মাল একটা স্ট্রাকচার, যেটা দিয়ে আমি এক্সাম্পল হিসেবে আপনাকে সেলস ফানেলের ব্যাপারটা বোঝাতে পারি। সো ধরলাম বাজারে কোনো একটা প্রোডাক্ট আসতেছে, আসার পরে আমাকে প্রথম দিকে যেই ক্যাম্পেইনগুলো চালাতে হবে, সেই ক্যাম্পেইনগুলোর টার্গেট কখনোই এটা হবে না যে আমি প্রোডাক্ট বিক্রি করব অথবা সার্ভিস সেল করব। আমার টার্গেট হবে আমি কাস্টমারদেরকে আমার প্রোডাক্টটা সম্পর্কে জানাবো, প্রোডাক্টটা সম্পর্কে আমি
তার মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করব। তো আমি প্রথম দিকে আমার যে বিজ্ঞাপনগুলো হবে এই বিজ্ঞাপনগুলো শুধুমাত্র কাস্টমারদেরকে মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানানো, আমার প্রোডাক্টটা সম্পর্কে জানানো। বুঝতে পেরেছেন? প্রথম বিজ্ঞাপনগুলোর টার্গেটটা এটা। এরপরে যারা হচ্ছে জেনে গেল আপনার সম্পর্কে সেই মানুষগুলোকে ধাপে ধাপে আপনি একটু একটু করে সামনের দিকে নিয়ে যেয়ে আপনি আপনার ফানেলের মধ্যে ঢুকাবেন। সো ফানেলের মধ্যে কিভাবে ঢুকাবেন? আমি ধরেন টার্গেট করেছি একটা ভিডিও বানাবো এবং ভিডিওর মাধ্যমে আমি 10 কোটি মানুষের কাছে পৌঁছাবো যারা আমার টার্গেটেড কাস্টমার হতে পারে। সো আমি কি করলাম? ভিডিও বানিয়ে তাদেরকে টার্গেট করলাম 10 কোটির মধ্যে। 10 কোটি যখন আমি টার্গেট করব, 10 কোটির মধ্যে সবাই নিশ্চয়ই আমার এই প্রোডাক্টটা আমার এই ভিডিওটা দেখবে না বা আমার এই জিনিসটার প্রতি আগ্রহ বোধ করবে না। এরকম কিছু কিছু মানুষ থাকবে না যে যাদের এর প্রতি কোনো ধরনের আগ্রহ প্রকাশ করবে না? থাকবে না? অবশ্যই থাকবে। সো ধরলাম 10 কোটিকে যদি আমি টার্গেট করি, তার মধ্যে ধরলাম আমি শেষ পর্যন্ত মানে প্রোডাক্টটা সম্পর্কে জানাতে পেরেছি বা দেখাতে পেরেছি এরকম মানুষ হচ্ছে 5 কোটি। আমার কথা কি বুঝতে পারছেন? জি 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 আচ্ছা, জি সো এরপরে কি করব? আমি এই 5 কোটিকে আরো একটু আমার প্রোডাক্টটা সম্পর্কে ধরেন প্রথম দিন তো জানলো তারা, এরপর আরো একটা ক্যাম্পেইন করব, যেই ক্যাম্পেইনে আমার প্রোডাক্টের ফিচারগুলো সম্পর্কে আরেকটু ডিটেল মানে এমনভাবে আমি বলবো যাতে করে তার কিছুটা হলেও আগ্রহ তৈরি হয় আমার প্রোডাক্টের প্রতি। ঠিক আছে? সো আমি এই ক্যাম্পেইনের আমার উদ্দেশ্য কি? কাস্টমারদের কি তৈরি করা? ইন্টারেস্ট তৈরি করা, ইন্টারেস্টটা আরেকটু বাড়ানো। আমি ধরলাম আইফোনের কথাই এক্সাম্পল দিই। যেমন যে আইফোনের যে লেটেস্ট ভার্সনটা আসছে সেটা কত? আইফোন কত কত ছিল লেটেস্ট ভার্সন? 12 Pro Max আইফোন কত? iPhone 12 11 না? iPhone 12 আইফোন 12 12। Pro Max হ্যাঁ 12 Pro Max। হ্যাঁ 12। আমি আইফোন 12 এর কথাই বলি। সো 12টা আসার পর প্রথমে কি করেছে? 12টা আসার পর বাজারে প্রথমে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। মানে মানুষজনের মধ্যে আইফোন 12 আসবে, আইফোন 12 আসবে, এরকম একটা হাইপ তৈরি করা হয়েছে। এটা পুরোটাই কিন্তু মার্কেটিং এর মধ্যে পড়ে। সো প্রথমে আসলে মানুষজনের কাছে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে যে বাজারে কিছু একটা আসতেছে। সো আইফোন 12 এর এরপরে মানুষজনের মধ্যে ইন্টারেস্ট তৈরি করলো কি? আইফোন নর্মালি মোবাইলের ক্যামেরাগুলোতে থাকে দুইটা হচ্ছে ক্যামেরা, আর আইফোন 12 কয়টা ক্যামেরা নিয়ে আসলো? তিনটা নাকি? তিনটা। 3টা। সো তিনটা ক্যামেরা দিয়েই তারা কি কিন্তু একটা হইচই ফেলে দিল। এরপর কি এই তিনটা ক্যামেরা নিয়ে মানুষজন কথা বলা শুরু করলো। সো ওরা ওই কথা বলাটাকে বা আগ্রহটাকে ওদের ক্যাম্পেইনগুলোতে আরো বাড়িয়ে তুলতে শুরু করলো। সো এই পর্যায়ে মানুষ কি হলো? ইন্টারেস্ট তৈরি হলো। এরপরে কি করবে? পরের ধাপে যেটা হয় কনসিডারেশনের ধাপে হয় কি, যে যাদেরকে অলরেডি আমি অ্যাওয়ার করেছি এবং যাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করেছি কিছুটা, তাদেরকে আমি এমনভাবে হচ্ছে মোটিভেট করব যে সে এখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে যে আইফোন 12 হ্যাঁ এটা ভালো ভালো কাজ করে, এটার স্পেশাল কিছু ফিচার্স আছে, এইরকম একটা বোধ তার তৈরি হবে কনসিডারেশন লেভেলে। তারপরে সে আমি কি করব? তাকে আরও বেশি আমি মোটিভেট করব এবং এই পর্যায়ে সে একটা ইভালুয়েশনের মধ্যে থাকবে। ধরেন যে আইফোন 11 ব্যবহার করে, তার কাছে মনে হবে যে তার আইফোন 11-এর চেয়ে আইফোন 12টা বেটার, এবং তার কাছে এই যে কম্প্যারিজনের একটা জায়গা চলে আসবে যে না আমার আইফোন 11টা ভালো চলছে না, আইফোন 12টা আইফোন 11-এর চেয়ে আরও অনেক ভালো। এই জিনিসগুলো তার মধ্যে কাজ করবে এবং এরপরে কি করবে? সে তার মধ্যে ডিসিশন নেওয়ার ব্যাপারটা চলে আসবে যে না, কম্পেয়ার করে দেখলো যে না আমার হচ্ছে এখন আইফোন 12টাই আমার কেনা দরকার। সো এই যে দেখেন আমি তাকে এখন ডিসিশন নেওয়ার পর সে ধরেন কিনে ফেললো প্রোডাক্টটা। এই ধাপে কেনার পরে তার যদি আইফোন 12 যদি আসলেই ভালো হয়, যেটাতে হচ্ছে স্পেশাল এমন কিছু ফিচার পেয়েছে যেই ফিচারগুলো তার খুব দরকার ছিল, তাহলে সে কি করবে? সে হয়তো, আমি যদি এটাকে আইফোন 12 না বলি, আমি অন্য কোনো প্রোডাক্টের কথা বলি, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো রিপিট করার মতো, মানে একবার কিনলে হয় না, আপনাকে বারবার কিনতে হবে। ঠিক আছে? তাহলে কি করবে? সে আবার প্রোডাক্টটা কিনবে। এরপর তার এরকম একই প্রোডাক্ট আমরা যদি সাবানের কথা বলি, এরকম সাবান বা কনজিউমার যে প্রোডাক্টগুলো এগুলোর প্রতি এই জিনিসটা হয়। সো যখন সে বারবার একটা প্রোডাক্ট কিনবে তখন তার হচ্ছে একটা লয়ালিটি তৈরি হবে যে ওই প্রোডাক্টটা ছাড়া আর তার এখন আর চলছেই না, এরকম একটা জায়গায় চলে আসবে।
সো এই পর্যায়টাকে আমরা বলি লয়ালিটি স্টেজ। এবং এই পর্যায়ে যখন কোনো একজন মানুষ আসে তখন তার বিশ্বাস এত দৃঢ় হয় যে ওই প্রোডাক্টটা নিয়ে যদি বাজারে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় যে এই প্রোডাক্টটা খারাপ, এই প্রোডাক্টটা ভালো না বা বিভিন্ন ধরনের, তারপরেও সে ওই প্রোডাক্টটাই কিনবে। ঠিক আছে, সে ওখান থেকে ওই প্রোডাক্টটা কেনা ছাড়া যাবে না। যেমন এর উদাহরণ হচ্ছে আড়ং। আড়ং নিয়ে গত 1 বছর বা 1.5 বছর আগে কিন্তু একটা বড় ধরনের একটা গুজব তৈরি হয়েছিল, মনে আছে? একটা হচ্ছে ফেসবুকে একটা ভাইরাল হয়েছিল না আড়ংয়ের কোন একটা ইস্যু, মনে আছে আপনাদের? জি ভাই, পাঞ্জাবি নিয়ে। হ্যাঁ, কি যেন একটা, আমার আমার ঠিক পুরো জিনিসটা মনে নাই। কিন্তু দেখেন যে আড়ংয়ের এই জিনিসটার পরে মানুষজন সমানে সোশ্যাল মিডিয়াতে আড়ংয়ের নিয়ে এই এরকম সেরকম বিভিন্ন খারাপ কথা বলছিল যে আড়ং ভালো না, আড়ংয়ের প্রোডাক্ট কেনা যাবে না, এরকম কথা। কিন্তু বিশ্বাস করেন আড়ংয়ের কিন্তু সেল কমে নাই। মানে আড়ং আসলে এই পর্যায়ে যখন কোনো একটা প্রোডাক্টের প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি মানুষজনের লয়ালিটি তৈরি হয়ে যায়, তখনই সেই প্রোডাক্টটা বা হচ্ছে সেই ব্র্যান্ড, সেই প্রতিষ্ঠানটা আসলে একটা ব্র্যান্ড হয়ে যায়। একটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে একটা ব্র্যান্ড যদি মনে করেন 2 মাস 4 মাস যদি মার্কেটিং নাও করে, তাদের কিন্তু কোনো ধরনের সেলে খুব বেশি হচ্ছে হেরফের হবে না। তাদের যেটা সেল হওয়ার সেটা রেগুলার হতেই থাকবে। বুঝতে পেরেছেন? সো একটা প্রোডাক্ট বা একটা প্রতিষ্ঠান যখন একটা ব্র্যান্ড হয়ে যায়, তখন কিন্তু তার আর পেছনে ফিরে তাকানোর দরকার হয় না। ঠিক আছে? সো এর পরের স্টেজটার নাম কি? সেটা হচ্ছে অ্যাডভোকেসি। যখন আমার একটা কোনো একটা ব্র্যান্ড যদি আমার কাছে খুব ভালো লাগে, আমি যদি কোনো একটা ব্র্যান্ডের যদি ভক্ত হয়ে যাই, তখন এরকম করবে যে আমার আশেপাশে 8-10 জন মানুষকে আমি মোটিভেট করব যে এই প্রোডাক্টটা কিনেছি, এই প্রোডাক্টটা খুব ভালো, তুমিও এই প্রোডাক্টটা কেনো। এরকম হয় না? আমাদের ক্ষেত্রে এরকম হয় নাকি? জি। ধরেন আপনার হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের হচ্ছে জামা কাপড় আপনার প্রিয়। সো আপনি কি করেন? আপনার বন্ধুদেরকে নিয়ে যান না ওই ব্র্যান্ডে, যে আসো ওখান থেকে কেনো, এরকম করেন না? সো এটা হচ্ছে হ্যাঁ, অ্যাডভোকেসি। ঠিক আছে? হ্যাঁ। জি। সো এই পুরো ঘটনাটা ঘটে সাইকোলজিক্যালি, এমন ভাবে ঘটায় মার্কেটাররা, যেটা একজন সাধারণ মানুষ টেরও পায় না। একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে একজন মানুষকে আপনি মানে কাস্টমারে কনভার্ট করতে হলে তার চোখের সামনে দিয়ে আপনার ব্র্যান্ডটা অ্যাটলিস্ট 18 বার দেখাতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? কয়বার? 18 বার। সো 18 বার আপনাদের কাছে এখন আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করি। ধরলাম ই ভ্যালি, মানে যখন ই ভ্যালি প্রথমে বাজারে আসে, তখন কিন্তু মানে ই ভ্যালির এই বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপন দেখি, কিন্তু আসলে বুঝতে পারি না যে ই ভ্যালিটা কি। ধরেন আমি বের হলাম, টিভিতে হচ্ছে ই ভ্যালির একটা বিজ্ঞাপন দেখলাম, এরপরে বাসা থেকে বের হলাম, হয়ে দেখলাম বিলবোর্ডে ই ভ্যালি। আরেকটু সামনে গেলাম, দেখলাম হচ্ছে একটা ছোট একটা দোকানের সামনে ই ভ্যালি। ই ভ্যালি আসলে আমাকে কি করছে, বারবার রিমাইন্ড করে দিচ্ছে যে আমি ই ভ্যালি, তুমি আমাকে মনে রাখো। এবং এই জিনিসটা বিভিন্ন ধাপে 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 আমরা করে থাকি, যে মার্কেটিং সেলস ফানেল অনুযায়ী। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি। সেলস ফানেলটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? সেলস ফানেল জি, clear. কারো কোনো Clear. প্রশ্ন আছে সেলস ফানেল নিয়ে? কারো কোনো প্রশ্ন মার্কেটিং সেলস ফানেল জি নিয়ে? না। ওকে, সো আপনাদের কাজ হচ্ছে নেক্সট দিন আপনারা সেলস ফানেলটা সম্পর্কেও স্টাডি করে আসবেন। ঠিক আছে? এবং এখানে দেখেন আমি বলছি যে আসলে এই যে ফানেলটা আসলে বলার কারণ কি, এই প্রশ্নটা আপনাদের থাকা উচিত ছিল। এটার কারণ হচ্ছে, ধরেন আপনি টার্গেট করেছেন, আপনি প্রোডাক্টটা কোনো একটা প্রোডাক্ট আপনার বাজারে আসার পরে এটা 10 লক্ষ মানুষের কাছে আপনি এই প্রোডাক্টটা পৌঁছাবেন, মানে প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানাবেন। সো 10 লক্ষ মানুষকে টার্গেট করে আপনি কি করলেন? একটা বিজ্ঞাপন দিলেন। সো আমি এই অ্যাওয়ারনেস স্টেজে তাহলে ধরলাম আমার টোটাল টার্গেটেড মানুষ কি পরিমাণ বলেন তো? কি পরিমাণ? 10 লক্ষ 10 নাকি? লক্ষ। 10 লক্ষ। আচ্ছা, 10 এই লাখ। 10 লক্ষ মানুষের মধ্যে আমি কিন্তু সবাইকে আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট করাতে পারবো না। হয়তোবা 10 লক্ষ মানুষকে টার্গেট করার পর 5 লাখ মানুষ আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হলো। তাহলে এই ধাপে এখন কতজন মানুষ আছে? কতজন মানুষ? 5 লক্ষ। 5 লক্ষ। এরপরে আমি করবো কি, আবার ওই 5 লক্ষকে, আমার এই সম্পূর্ণ মানুষকে আবার আর টার্গেট করব না, ওই 5 লক্ষ মানুষকে আবার টার্গেট করব, টার্গেট করে আরেকটা ক্যাম্পেইন করব।
করার পরে সেখান থেকেও কিন্তু আমি আবার সবাইকে আমি পরের ধাপে মোটিভেট করতে পারবো না, ঠিক আছে? তো এখান থেকে 5 লক্ষ যদি হয়, হয়তোবা 3 লক্ষ মানুষকে আমি মোটিভেট করতে পারলাম, তাহলে 3 লক্ষ মানুষ কোন ধাপে চলে আসলো? কনসিডারেশন স্টেজে, নাকি? জি সো এই যে ধাপে 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 ধাপে, এখন দেখেন আপনি টার্গেট করেছিলেন 10 লাখ মানুষ, শেষ পর্যন্ত 10 লাখ মানুষ কি আপনার প্রোডাক্টটা কিনবে? না। এই জায়গায় এসে কিন্তু অনেক মানুষ কমে যাচ্ছে না? জি। অনেক মানুষ কমে যাচ্ছে। সো এই কারণে আমরা যদি এই পুরো শেপ ওয়াইজ এই স্ট্র্যাটেজিটাকে চিন্তা করি, এটা হচ্ছে কি একটা ফানেলের মতো না, নাকি শেপটা? হুম। সো যত উপরের দিকে থাকে তত হচ্ছে কি ফানেলে মানুষজন বা টার্গেটেড পিপল থাকে বেশি, আর যত নিচের দিকে থাকে তত কি ফানেলের টার্গেটেড অডিয়েন্স কি কমে যাচ্ছে না? কি কমে যাচ্ছে। মানে ওভারঅল টার্গেট মার্কেটকে একটা ফিল্টার করা, এক্স্যাক্টলি, ফিল্টার করে 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 আমি এই জায়গায় নিয়ে আসা, ঠিক আছে? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সেলস ফানেল, এই সেলস ফানেলের তুলনামূলকভাবে যে কোন মানুষগুলো প্রোডাক্টটা, ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি বা আমার ব্র্যান্ড সম্পর্কে কোন মানুষজন বেশি আগ্রহী, এই মানুষগুলো নাকি এই মানুষগুলো, কাদেরকে দিয়ে আমি প্রোডাক্ট বেশি বেচতে পারবো? আমি কি এদেরকে যদি ধরি, এই মানুষগুলোকে কাছে আমি প্রোডাক্টটা বেশি বিক্রি করার সম্ভাবনা আছে, নাকি এখানে এদেরকে টার্গেট করলে আমার প্রোডাক্টটা বেশি বিক্রি হবে? কি মনে হয়? লয়ালিটি হবে। না, ফলো এই ফানেলের বটমের দিকে মানুষগুলো বেশি অ্যাগ্রেসিভ থাকে, নাকি ফানেলের টপের দিকের মানুষগুলো বেশি অ্যাগ্রেসিভ থাকে? বটনের কোন দিকে মানুষগুলো? নিচের দিকে এক্স্যাক্টলি, নিচের দিকে বেশি আগ্রহ থাকে। বটমের দিকে। কারণ ওদেরকে আমি বিভিন্ন ধাপে ধাপে ওদেরকে কিন্তু আমি ফিল্টার করে এমন একটা জায়গায় নিয়ে আসছি যাতে ওরা আমার প্রোডাক্টের বা ব্র্যান্ডের এখন ভক্ত হয়ে গেছে, নাকি? সো ওই পর্যায়ে হচ্ছে তাদেরকে আমি মোটিভেট করলেই তাদেরকে দিয়ে আমি প্রোডাক্টটা কেনাতে পারবো, ঠিক আছে? সো এই কারণে আমরা এই ফানেল ওয়াইজ যদি চিন্তা করি, ফানেল ওয়াইজে আমরা যদি হট, একটা জিনিস হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে হট, ঠিক আছে? আমরা যদি ফানেলের বটমের দিকের মানুষগুলোর কথা বলি, ওরা হচ্ছে আসলে হট কাস্টমার বা হট প্রসপেক্টস। আর এই দিকের মানুষগুলো যদি বলি, ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে কি কোল্ড, নাকি? ওরা একটু শীতল না? বুঝতে পারছেন আমার কথা? আর এই মানুষগুলো হট, মানে ওরা হচ্ছে অলরেডি কেনার জন্য প্রিপেয়ার্ড, এরকম একটা পর্যায়ে আছে আমার ফানেলের তুলনামূলকভাবে বটমের দিকের মানুষগুলো। আমার কথা বুঝতে পারছেন? ওকে। সো আমরা এখান থেকে কি কি ইনফরমেশন পেলাম এখন পর্যন্ত? কেউ একজন বলে যান। কিভাবে একজন বলেন, জারিফ ভাই বলেন। কিভাবে আমরা কাস্টমারকে অ্যাট্রাক্ট করবো, একটা স্টেপ ফলো করে 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 ওকে, আমরা 1 লাখ দিয়ে শুরু করি, আস্তে আস্তে কাস্টমার কমবে, বাট ওরা আমাদের খুবই রেগুলার কাস্টমার হয়ে যাবে আর কি আস্তে আস্তে। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস কি আপনি মানে দেখেছেন, এই যে আমি বলছি ধরেন যাদেরকে আমি ইন্টারেস্ট করলাম তাদেরকে টার্গেট করে আবার আমি আরেকটা ক্যাম্পেইন চালাচ্ছি, আবার এদেরকে টার্গেট করে আমি আরেকটা ক্যাম্পেইন চালাচ্ছি, বলছি না? আমি কথাগুলো বললাম না? তো এই যে তাদেরকেই টার্গেট করা, ব্যাপারটা কি, এটাকেই বলা হয় রিটার্গেটিং। রিটার্গেটিং হচ্ছে আপনার ধরেন কোনো একটা, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের কোনো একটা পেজে আপনি ধরেন 10 লাখ মানুষকে আপনি টার্গেট করে, আপনার টার্গেট হলো যে 10 লাখ মানুষকে আপনি আপনার পেজে নিয়ে আসবেন, ঠিক আছে? 10 লাখ মানুষের মধ্যে 5 লাখ মানুষ আপনার পেজে আসলো, আসার ফলেই কিন্তু আপনি তাদের একটা রেকর্ড পেয়ে যাচ্ছেন, যেই রেকর্ডটা দিয়ে এই 5 লাখ মানুষকে আবার আপনি টার্গেট করে আরেকটা আপনার পারপাস সার্ভ করতে পারবেন। এই জিনিসটাকে বলা হয় রিটার্গেটিং। আপনারা কি রিটার্গেটিং ব্যাপারটা বুঝতে পেরেছেন, বা রিমার্কেটিং? জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, রিমার্কেটিং হচ্ছে জিনিসটা, যেই মানুষটা অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে সামহাউ জানে, তাকেই আবার কি করা, তার কাছে আবার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আবার যাওয়া। বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে কি বলে? রিটার্গেটিং, অথবা কি বলে রিমার্কেটিং। রিমার্কেটিং, ঠিক আছে, ওকে। সো এগুলো ছিল বেসিক কথাবার্তা। ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলো দরকার, আসলে আরো অনেক কিছু থাকে, সব কিছু বলা সম্ভব হয় না, আমাদের সিলেবাসেরও তো একটা লিমিটেশন থাকে যে আমরা লিমিটেড টাইমের মধ্যে এই জিনিসটাকে শেষ করব। সো আমরা আজকে
আমরা ডিরেক্টলি বেসিক যে কথাবার্তাগুলো ছিল ডিজিটাল মার্কেটিংয়ের সেগুলো নিয়ে আলোচনা করেছি গত দিনও, এবং আজকে যতটুকু সম্ভব হয়েছে আমি পুরোনো কথাগুলি আবার রিপিট করলাম। সো আমরা আজকে আসলে দেখব ফেসবুক বিজনেস পেজ নিয়ে। আপনাদের কার কার ফেসবুক বিজনেস পেজ আছে? আছে কারো? আমার কাছে আচ্ছা একটা ছিল, আমি 2 বছরের মতো ক্যারি করছি, এখন বন্ধ। আচ্ছা, মাহফুজ মাহফুজুল ইসলাম ভাইয়ের ছিল না? একটা আছে। ভাই কি করেন ওই পেজ দিয়ে? আমি মূলত গার্মেন্টস কিছু হোলসেল করি আর কি। আচ্ছা, প্রোডাক্ট বিক্রি করেন অনলাইনে? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। সো আমাদের সাথে এরকম আছে যারা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে। এরকম আর কেউ আছেন যারা ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করেন? এরকম আর কেউ আছেন? আমি নিজে না, আমার খালার সাথে আমি মিলে ইয়া বিক্রি করি, ড্রেস। ও আচ্ছা আচ্ছা, দুইজন পেলাম। আর কেউ আছেন? আর কেউ আছেন? জি ভাইয়া, আমাদের আমি ইন্ডিয়ান প্রোডাক্টের বিজনেস করেছি টানা 3 বছর, এখন আপাতত বন্ধ। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা মোটামুটি অনেক কজন পেলাম যারা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে অলরেডি বিজনেস করছেন। আমরা আজকের সেশনে ভাইয়া দেখব। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদেরও একটা পেজ আছে, টেকনো হেলথ। ওকে হচ্ছে আমাদের পেজ ওয়েবসাইট উবে আছে। জি। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে একটা ফেসবুক পেজকে কিভাবে প্রফেশনালি অপটিমাইজ করতে হয়, এবং অপটিমাইজ করলে কিভাবে ফেসবুক এই পেজটাকে বেশি প্রায়োরিটি দেবে। সো এই জিনিসটা আমরা দেখব আজকের সেশনে। এবং একই সাথে আমরা এটুকু আপনাদেরকে বলে রাখি যে এই যে ফেসবুক পেজ তৈরি করা, এইটার উপরেও কিন্তু আপনারা মার্কেট প্লেসে কাজ আছে। তার মানে দেখেন, যদি আপনার ছোট্ট কোনো একটা স্কিল থাকে, সেই স্কিলটাকেই আপনি কিন্তু মার্কেট প্লেসে সেল করতে পারবেন। ইভেন আজকে আমরা যেই স্কিলটা দেখব, যেটা আমরা শিখব, সেইটা করেও আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো। ঠিক আছে? সো এটার জন্য আমরা একটা আমাদের ফেসবুকে চলে যাই। আজকে দেখব যে ফেসবুকে কিভাবে একটা পেজ খুলতে হয় এবং প্রফেশনালি অপটিমাইজ করতে হয়। ঠিক আছে? সো এটা করার জন্য আমরা দুটো কাজ করতে পারি। আপনি প্রথমে ফেসবুকে আসলেন, আসার পর এখানে যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, প্লাস বাটনটা, সো এইখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকেও দেখতে পারি যে এখানে পেজেস আছে। এখানে ক্লিক করলে আমার যতগুলো পেজ আছে সেগুলো দেখাবে, এবং এখান থেকেও আমি নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি। সো আপনি যে কোনোভাবেই আপনি যেতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি কি কি করতে পারবেন। এই যে প্লাস বাটনের মধ্যে কি কি জিনিস আছে, এখান থেকে আপনি চাইলে একটা পোস্ট করতে পারেন। আমরা হচ্ছে স্টোরি দেই না, সো স্টোরি যে এখান থেকে দিতে পারেন। এরপরে রুম ক্রিয়েট করতে পারেন, পেজ ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমাদের মূলত পেজ এবং গ্রুপ বা ইভেন্ট, মার্কেট প্লেস লিস্টিং, এই জিনিসগুলো আমাদের জন্য লাগে। আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে যাই, তাহলে যে এখানে ক্লিক করব পেজেস, পেজের মধ্যে ক্লিক করলাম, করার পরে এই জায়গাটায় চলে আসবেন আপনারা। সো আসার পরে ফেসবুক পেজের ক্ষেত্রে ক্রিয়েট করার আগে আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা এসইওর পার্ট, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পার্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি আপনারা তো মোটামুটি এখন জানেন নাকি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে মানে আপনি কোনো একটা পেজ বা ওয়েব পেজ এরকমভাবে তৈরি করবেন যাতে করে গুগল এটাকে কোনো একটা কিওয়ার্ডের জন্য গুগলের মানে কোনো একটা কিওয়ার্ডের জন্য গুগলের ফার্স্ট পেজে এটাকে কি বলে দেখায় নাকি? এই কাজগুলো করাই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাকি? সো জি আমরা যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা খুব সিম্পল একটা ট্রিক্স আপনি এখানে খাটাতে পারেন ফেসবুকের ক্ষেত্রে, এবং এই জিনিসটা আপনাকে হয়তোবা অন্যদের চেয়ে আলাদা করে ফেলবে এই জায়গাটাতে। সেই জিনিসটা হচ্ছে কি, এসইওর একটা টার্ম হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কি নাম? কিওয়ার্ড প্রমিনেন্স।
কিওয়ার্ড প্রমিনেন্স এই টার্মটা কি, এটা নিয়ে আমরা এসইও পার্টে অনেক কিছু জানবো। সো আমি জাস্ট সংক্ষেপে একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, ঠিক আছে, এই কিওয়ার্ডটা বিশেষ বিশেষ কয়েকটা জায়গায় আপনাকে প্লেসমেন্ট করলে আপনি গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছ থেকে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। সেই জায়গাগুলো কি? প্রথমত হচ্ছে টাইটেল। টাইটেল কি? এই যে এটা হচ্ছে টাইটেল, এই পেজের টাইটেল না, এই টাইটেলের মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে তাহলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। এরপরে হচ্ছে ইউআরএল। ইউআরএলটা হচ্ছে কি? ইউআরএলটা হচ্ছে আমি যখন এই পেজের মধ্যে যাওয়ার পর এই পেজের দেখেন উপরে একটা লিঙ্ক আছে না, লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা লিঙ্ক, ওয়েব পেজ, পেজ লিঙ্ক, এরকম বিভিন্ন নামে ডাকি, পারমা লিঙ্ক বা এমন বিভিন্ন নামে ডাকি। তো এই জিনিসটাকে বলে ইউআরএল। ইউআরএল এর মধ্যে যদি আপনার মেইন কিওয়ার্ডটা থাকে তাহলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। তাহলে কোথায় কোথায় বললাম, কোন কোন জায়গাতে থাকলে? একটা হচ্ছে হেডলাইনে আর একটা হচ্ছে ইউআরএল। এক্স্যাক্টলি। নম্বর 1 হচ্ছে আপনার হেডলাইনের মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে তাহলে একটা অ্যাডভান্টেজ পাবেন। নম্বর 2 হচ্ছে কোথায়? ইউআরএল এর মধ্যে। এই যে ইউআরএল এর মধ্যে যদি আপনার মেইন কিওয়ার্ডটা থাকে তাহলে একটা অ্যাডভান্টেজ পাবেন। এবং আরেকটা জায়গা হচ্ছে এই যে ধরেন এটা তো হচ্ছে হেডলাইন বা টাইটেল গেল, এরপরে এটা তো হচ্ছে ইউআরএল গেল, এরপরে একটা অংশ আছে না যেখানে কিছু লেখা থাকে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেজাল্টের সাথে এখানে কিছু লেখা থাকে, এই জিনিসটুকুকে বলে মেটা ডেসক্রিপশন। কি বলে এটাকে? মেটা ডেসক্রিপশন। সো এই মেটা ডেসক্রিপশনের মধ্যেও যদি আপনার মেইন কিওয়ার্ডটা মানে যেটা আপনি টার্গেট করছেন সেটা যদি থাকে তাহলে এখান থেকেও আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। তাহলে এই তিনটা জিনিসই আমাদের আপাতত মনে রাখতে হবে যে আমরা যদি কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করি এবং সেই কিওয়ার্ডটা কয়টা জায়গায় রাখলে আমি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবো? কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হচ্ছে টাইটেল, আরেকটা হচ্ছে ইউআরএল, আরেকটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন, নাকি? সো আমরা যে ফেসবুক পেজটা তৈরি করছি এই ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো। ধরেন ফেসবুক পেজটা আমি যে তৈরি করছি, আমি হয়তোবা এরকমও হতে পারে যে কোনো একটা সার্ভিস টাইপের কোনো একটা নাম দিয়ে বা কোনো একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি ফেসবুক পেজটা তৈরি করছি। ধরেন এরকম হতে পারে যে আপনার সার্ভিস দেন হচ্ছে কম্পিউটারের সলিউশন করে। সো আপনি কি লিখলেন? বেস্ট সলিউশন, ঠিক আছে? মানে আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা লিখে মানুষজন সার্চ করে আপনার সলিউশনটা সম্পর্কে খুঁজে নিক গুগল থেকে। তাহলে এইটা একটা কি কিওয়ার্ড? আমার কথা বুঝতে পারছেন? এখন যদি এরকম হয় যে এইটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা লিখে মানুষজন আপনার সার্ভিসটা খুঁজবে, ঠিক আছে, এরকম যদি একটা কিওয়ার্ড হয় তাহলে কিন্তু এই কিওয়ার্ডটার ক্ষেত্রেও আপনি সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। সেই জিনিসটা হচ্ছে কি, আপনি যে ফেসবুক পেজটা খুলছেন ফেসবুক পেজের ক্ষেত্রেও যদি আপনি একটা কাজ করেন, যে আমরা যে একটু আগে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে টাইটেলের মধ্যে যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডটা থাকে, ইউআরএল এর মধ্যে যদি থাকে, মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকে একটা স্পেসিফিক কিওয়ার্ড, তাহলে আপনি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এখন ধরেন আমি যদি এটাকে সিম্পলি বলি, সেটা হচ্ছে বেস্ট কম্পিউটার সলিউশন। এই নামে যদি আপনার একটা ফেসবুক পেজ হয় এবং ফেসবুক পেজের ইউআরএল এর মধ্যেও যদি বেস্ট কম্পিউটার সলিউশন এই লেখাটুকু থাকে এবং ডেসক্রিপশনের মধ্যেও যদি এই লেখাটুকু থাকে, তাহলে যেটা হবে এইটা লিখে যখন একজন মানুষ গুগলে সার্চ করবে তার তখন একটা সম্ভাবনা থাকবে আপনার ফেসবুক পেজটাও গুগলে দেখানোর। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? কিন্তু এখন এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে একটা কোম্পানি বা একটা ব্র্যান্ডের নামের ক্ষেত্রে ব্র্যান্ডের নাম যদি হয় বেস্ট কম্পিউটার সলিউশন, তাহলে এটা কি আসলে কোনো মানে ভালো নাম একটা ব্র্যান্ডের নামের ক্ষেত্রে? এটা কি একটা ভালো নাম হবে? স্পেসিফিক না, এটা কখনোই একটা ভালো নাম হতে পারে না। আমরা যদি কোনো একটা ব্র্যান্ডের ক্ষেত্রে বলি, একটা ব্র্যান্ডের নাম 3 ধরনের নাম হয়। একটা ব্র্যান্ডের নাম কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি আমি ব্যাপারটা আপনাদেরকে এখন দেখাচ্ছি।
সো এই জিনিসটুকু আপনাদের পরবর্তীতে মাথায় রাখতে হবে যে একটা বিজনেসের নাম 3 ধরনের হয়। একটা হচ্ছে ইএমডি, আর একটা হচ্ছে পিএমডি, বিডি। বিডি মানে হচ্ছে ব্র্যান্ডেবল। সো ধরলাম আপনি হচ্ছে মোবাইল ফোন বিক্রি করেন, ঠিক আছে, বা আপনার মোবাইল ফোনের দোকান আছে। সো আপনি চাচ্ছেন যে গুগলের মাধ্যমে বা অনলাইনে বিভিন্ন কিওয়ার্ড এর জন্য আপনি আপনার শপটাকে র্যাঙ্ক করে সেখান থেকে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, ঠিক আছে। সো ধরলাম আপনার যেহেতু মোবাইল ফোনের দোকান আছে, এখন আপনার একটা কিওয়ার্ড হতে পারে বেস্ট আচ্ছা, এটা একটা কিওয়ার্ড হতে পারে যে এইটা লিখে মানুষজন সার্চ করবে কোথায়, গুগলে সার্চ করে তারা আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর সেখান থেকে আপনার প্রোডাক্টটা কিনবে। আমার কথা বুঝতে পারছেন নাকি কঠিন মনে হচ্ছে? বস, ইন্টারনেটের জন্য আমি বেশ কিছুক্ষণ অফলাইনে ছিলাম, এখন আমি তো অনেক কিছু মিস করছি। আচ্ছা ভাই, যদি এখন অনেক কিছু মিস করে ফেলেন তাহলে আসলে এই মুহূর্তে আমার কিছু করার নাই, কারণ অনেক কথা আমরা বলে ফেলেছি এর মধ্যে। আমাদের প্রায় ঘন্টাখানেক সময় হয়ে গেছে। সো আপনি এখন কন্টিনিউ করেন, আর ভিডিওটা তো রেকর্ড হচ্ছে, সো আপনি ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? ওকে। ওকে। সো অন্যরা একটু আমাকে বলেন যে ধরেন আপনি যদি মোবাইল ফোন বিক্রি করেন, অথবা ধরলাম আপনি কোনো একটা সার্ভিসের কথা বলি, ধরলাম আপনার হচ্ছে ওয়াটার পিউরিফায়ারের দোকান আছে, মানে পানির ফিল্টারের একটা দোকান আছে। সো তাহলে নর্মালি যারা পানির ফিল্টার কিনতে চায় তারা কি ধরনের জিনিস লিখে সার্চ করবে বলেন তো? বেস্ট ওয়াটার পিউরিফায়ার পিউরিফায়ার, বা ওয়াটার ফিল্টার, ধরেন একটা কিওয়ার্ড হতে পারে এরকম। এখন আপনি এই দোকানটার নাম, আপনার যে ওয়াটার পিউরিফায়ার নিয়ে একটা দোকান আছে, এই দোকানটার নাম আপনি 3 ভাবে রাখতে পারেন। সেটা হচ্ছে হুবহু আপনি আপনার কোনো একটা সার্ভিস কিওয়ার্ডকে ব্র্যান্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তার মানে আপনার দোকানের নামটা হতে পারে এরকম, বা ওয়েবসাইটের নামটা হতে পারে এরকম, bestwaterpurifier.com। আমার কথাটা বুঝতে পারছেন? সো এরকম যদি হয় তাহলে যেটা হবে, আপনি গুগলের কাছ থেকে একটা অ্যাডভান্টেজ পাবেন এই শুধু ডোমেন নামটার জন্য। মানে যখন এই যে বেস্ট ওয়াটার পিউরিফায়ার এটা লিখে কোনো একজন মানুষ সার্চ করবে, আপনার ডোমেনটা যেহেতু এই কিওয়ার্ডের নামেই, তখন কিছুটা আপনার অ্যাডভান্টেজ পাবেন যে গুগল আপনার ওয়েবসাইটটাকে সবার উপরে দেখাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? সো এই ধরনের যদি কেউ প্র্যাকটিস করে, যেটা হচ্ছে কোনো একটা সার্ভিস কিওয়ার্ডকে ব্র্যান্ড নাম হিসেবে ব্যবহার করে, সেই প্র্যাকটিসটাকে বলা হয় এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। বুঝতে পেরেছেন এটাই কি বলে? এক্স্যাক্ট ম্যাচ ডোমেন, বা এটাকে আমরা সংক্ষেপে বলবো ইএমডি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? জি জি। এটা কথা বলেন না কেন? জি। মেহেদি ভাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন। কষ্ট আছে। তাই হচ্ছে এটা রিসেন্টলি গুগল বলছে এখন আর ডোমেনের নাম থেকে কোনো সুবিধা পাবে না। এটা কি ভাই আসলে সত্য? না দেখেন, এই জিনিসটা আগে ঘটেছিল। দেখেন আগে এই জিনিসটা প্রচুর প্রচলিত ছিল, এবং এই জিনিসটাকে মানুষ ম্যানুপুলেট করেছে, একটা সময় খুব বেশি ম্যানুপুলেট করেছে। এবং আসলে এই ধরনের এক্স্যাক্ট ম্যাচ ডোমেন ব্যবহার করলে স্বল্প সময়ের জন্য আপনি একটা অ্যাডভান্টেজ এখনো পেয়ে যাবেন। হয়তোবা এমন হতে পারে আপনি প্রথম 6 মাস বা 1 বছরের জন্য আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এই কিওয়ার্ডের জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু গুগল কোনো একটা সময় আপনাকে যখন হচ্ছে দেখলেন যে আপনি ম্যানুপুলেট করছেন এরকম কিছু কোনো অ্যাক্টিভিটি যদি দেখে, তখন গুগল আপনাকে কিন্তু পেনাল্টি দিয়ে দিতে পারে। তো সেটা ভিন্ন ব্যাপার, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যখন কাজ করব তখন আমরা দেখব। তো এক্স্যাক্ট ম্যাচ ডোমেনটা কি বুঝতে পেরেছেন? ইএমডি। ওকে, এরপরে আসি। এক্স্যাক্ট ম্যাচ ডোমেনের ক্ষেত্রে একটা রিস্ক আছে। রিস্কটা অলরেডি আমার আর হচ্ছে সাইফুল ভাইয়ের কথার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পেরেছেন না? সেটা হচ্ছে আপনি স্বল্প সময়ের জন্য একটা অ্যাডভান্টেজ পেলেও, যদি মানে গুগল কিন্তু সরাসরি বলে যে কোনো একটা ডোমেন নামের মধ্যে যদি কোনো একটা কিওয়ার্ড থাকে, এই জিনিসটা গুগল পছন্দ করে না, এবং গুগল এই ধরনের ওয়েবসাইটগুলোকে
লো কোয়ালিটির ওয়েবসাইট হিসেবে মানে চিহ্নিত করে। ঠিক আছে, এই জিনিসটা গুগল সবসময় বলে। কিন্তু এখন পর্যন্ত রিসার্চ করে দেখা গেছে যে এখন পর্যন্ত গুগলের কাছ থেকে এই ডোমেনগুলো অ্যাডভান্টেজ পায় স্বল্প সময়ের জন্য, কিন্তু লং টাইমের জন্য অ্যাডভান্টেজটা আর পায় না। ঠিক আছে, সো গুগল যেহেতু এক্স্যাক্ট ম্যাচ ডোমেন থাকলে কোনো একটা সময় আপনাকে পেনাল্টি দিয়ে রাখতে পারে, এই কারণে। আবার আরেকটা জিনিস হচ্ছে কোনো একটা আপনার বিজনেস নামের মধ্যে যদি আপনার সার্ভিসটা কি সেরকম কোনো যদি ওয়ার্ড বা কোনো কিছু থাকে, তাহলে আপনার ওভারঅল এসইও স্কোরে কিছুটা আপনার মানে কিছুটা হচ্ছে সুবিধা আপনি পাবেন। যেমন ধরেন ওয়াটার পিউরিফায়ার, আমার একটা ব্র্যান্ড নাম যদি হয় ধরেন ইভ্যালি, ALY নাকি LLY ইভ্যালি.com ধরলাম। এটা হচ্ছে ধরলাম আমার একটা ওয়েবসাইট। এখন একটু দেখেন তো, একটা ওয়েবসাইট, আপনি সমস্ত ওয়েবসাইটে আসলে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেন এবং ওয়েবসাইটের নাম হচ্ছে এটা। নামের মাধ্যমে কিছুই বোঝার উপায় আছে যে এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, কিন্তু আপনি এখানে বিক্রি করেন কি বলেন তো? এই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেন। তাহলে কি এখান থেকে গুগলের পক্ষেও কোনো র্যাঙ্কিং সিগন্যাল পাস হবে? বা হিউম্যান একজন মানুষ যখন দেখবে তার পক্ষেও বোঝার উপায় আছে যে এটা আসলে কোন ব্র্যান্ড বা কি নিয়ে কাজ করে? নাই কিন্তু। বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে বলা হয়, এই জিনিসটা আমি আসতেছি, এই জিনিসটাকে বলা হয় ব্র্যান্ডেবল ডোমেন। মানে ব্র্যান্ডেবল ডোমেন হচ্ছে কোনো একটা এমন ডোমেন যেই ডোমেনের সাথে আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন বা সার্ভিস বিক্রি করছেন এর কোনো সম্পর্ক নাই। একেবারে র্যান্ডম কোনো একটা ওয়ার্ড দিয়ে আপনি আপনার একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করছেন। এরকম যদি কোনো একটা ডোমেন হয়, ডোমেন নাম হয় বা আপনার বিজনেসের নাম হয়, তাহলে সেই জিনিসগুলোকে বলা হয় ব্র্যান্ডেবল ডোমেন। তো আমরা জানলাম যে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন ব্যবহার করতে পারি, কিন্তু সেটার লিমিটেশন হচ্ছে আপনি যদি লং টাইমের কথা চিন্তা করেন সেটা আপনার জন্য একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। কিন্তু আপনার ডোমেন নামের মধ্যে যদি কোনো এমন কোনো ওয়ার্ড থাকে যেটা রেলেভেন্সি সিগন্যাল গুগলকে দেয়, তাহলে আপনি অ্যাডভান্টেজ একটা পাবেন। কিন্তু আমার ডোমেন নামের মধ্যে আমি যদি ওয়াটার পিউরিফায়ার এটা যদি আমার ধরেন মানে প্রোডাক্ট হয়, আমি যদি আমার বিজনেসের নামটা যদি এইভাবে রাখি, দেখেন তো একটু যে পিউরিফায়ার জোন, দেখেন এই জায়গায় স্টিল একটা মানে রেলেভেন্সি সিগন্যাল আমরা এই ডোমেন থেকে পাই না। আমার কথা কি বুঝতে পারছেন? পিউরিফায়ার জোন এখান থেকে কি রেলেভেন্সি সিগন্যাল পাই, যেটা কি সম্পর্কিত পাওয়া যায় না, বোঝা যায় না। অথবা যদি আমরা এটাকে দিয়ে আমরা ফিল্টার জোন, তাহলে কি একটা র্যাঙ্কিং সিগন্যাল আমরা এখান থেকে একটা ওয়ার্ডের বা ডোমেন নামের মধ্যে থেকে কিছুটা হলেও একটা রেলেভেন্সি ওয়াইজ একটা র্যাঙ্কিং সিগন্যাল আমরা পাচ্ছি না। বুঝতে পারছেন? পাচ্ছি। সো ডিরেক্টলি কোনো একটা কিওয়ার্ডকে আপনি ডোমেন নাম ব্যবহার না করে আপনি যদি পার্শিয়ালি মানে কিছুটা এমনভাবে আপনি নিলেন যাতে করে গুগলের কাছ থেকেও আপনি পেনাল্টি না খান এবং আপনার এই যে রেলেভেন্সি সিগন্যালটাও আপনার ডোমেনের মধ্যে থাকে, এই ধরনের ডোমেনগুলো বাছাই করাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ ডোমেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি। তাহলে এইটা কি বলেন তো, এটা কি ধরনের ডোমেন আর এটা কি ধরনের ডোমেন? উপরেরটা হচ্ছে ইএমডি, যেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন, আর পরেরটা হচ্ছে পিএমডি। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে এখানে যদি এক্সাক্ট না রাখতে চাই সেখানে কি সিনোনেম বা মেটাফরিক কোনো নেম ইউজ করা যাবে যখন দেখি যে এই এক্সাক্ট ওয়ার্ডটা যদি কমন থাকে অনেক সেক্ষেত্রে? ওকে, সো দেখেন মানে গুগল আসলে আপনার রেলেভেন্সি ওয়াইজ, যেমন ধরেন আইফোন, আমি যদি হচ্ছে কথাটাকে এরকম ভাবে বলি, মানে গুগল কোন একটা পেজ থেকে কিভাবে ডাটাগুলোকে রিড করে, কিভাবে গুগল রেলেভেন্সিটাকে রিড করে, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। ধরেন অ্যাপল নামে হচ্ছে দুইটা পেজ আছে, ওয়েব পেজ। একটা অ্যাপলের পেজের মধ্যে কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো হচ্ছে ধরেন ব্যানানা, জ্যাকফ্রুটস, তারপরে হচ্ছে এরকম কোনো কথাবার্তা আছে একটা পেজের মধ্যে। অ্যাপল সহ আরেকটা পেজের মধ্যে এই ধরনের কথাবার্তা আছে। আরেকটা পেজের মধ্যে আছে
ধরেন আইফোন, ম্যাক, ঠিক আছে, এই ধরনের, তাহলে গুগল কনফার্ম হয়ে যাবে যে যেখানে আপনি আইফোন, ম্যাক এই ধরনের কথাবার্তা বলছেন সেই জিনিসটা হচ্ছে আইফোন ব্র্যান্ড। আর যেখানে আপনি কথাবার্তা বলছেন জ্যাকফ্রুট, ব্যানানা এই ধরনের, গুগল কি ভাববে এটা আসলে কি, এটা কি, এটা হচ্ছে আসলে ফ্রুটস। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি জি সো এইভাবে কিন্তু গুগল রেলেভেন্সিটাকে ক্রিয়েট করে। এখন আপনি যদি আপনার ডোমেন নামের মধ্যে একটা ওয়ার্ডও অ্যাটলিস্ট আপনি যে প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্টের সাথে রেলেভেন্ট হয়, তাহলে আপনি কিছুটা হলেও গুগলের কাছ থেকে একটা অ্যাডভান্টেজ আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সো আমরা যখন ডোমেন নামের কথা বলবো, ডোমেন নামের ক্ষেত্রে সবচেয়ে ভালো ডোমেন নাম হচ্ছে আসলে ব্র্যান্ডেবল ডোমেন। যেমন আমি যদি বলি দারাজ.com, দেখেন তো এই দারাজ.com এই ডোমেনটার দ্বারা আমরা কি আসলে কিছু বুঝতে পারি যে এই বিজনেসটা কি সম্পর্কে? বোঝার কোনো উপায় আছে? না 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 নাই। না না এটার কিন্তু হয়তো বা কোনো একটা মেটাফরিক একটা অর্থ আছে, সেটা আমরা মেটাফরিক অর্থটা বাদ দিয়ে দিই, কিন্তু এটার র্যান্ডমলি খালি চোখে বোঝার উপায় নাই যে এটা আসলে কি ধরনের জিনিস বা কি ধরনের বিজনেস করে। এই ধরনের যদি কোনো ডোমেন নাম হয় যেটা আপনি কোনো একটা মেটাফরিক অর্থে নিচ্ছেন অথবা কোনো একটা বিশেষ ওয়ার্ড নিচ্ছেন বা কোনো একটা বিশেষ কিছু নিচ্ছেন, সেই ডোমেন নামগুলোই হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেন। এখন ব্র্যান্ডেবল ডোমেনের সমস্যাটা কি? ব্র্যান্ডেবল ডোমেনের সমস্যা হচ্ছে যেহেতু ডিরেক্টলি এইটার প্রোডাক্টের সাথে কোনো রেলেভেন্সি নাই এই নামটার, ঠিক আছে, বা সার্ভিসের সাথে কোনো রেলেভেন্সি নাই, এই ধরনের ডোমেনকে এস্টাবলিশ করতে গেলে, এই ধরনের বিজনেসকে এস্টাবলিশ করতে গেলে প্রচুর ইনভেস্টমেন্টের দরকার হয়। মানে আপনাকে অনেক অনেক টাকা খরচ করতে হবে। খরচ করতে করতে একটা সময় মানুষের মগজের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। যখনই আপনি মাথার মধ্যে ঢুকে যাবেন তখন থেকে আপনার খুব ভালো একটা রেভিনিউ আসবে। এর আগে রেভিনিউ জেনারেট করা খুব টাফ হয়ে যাবে। কোনটার ক্ষেত্রে বলেন তো? যদি সেটা হয় ব্র্যান্ডেবল ডোমেন। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু ধরেন আপনি যদি এই যে ফিল্টার জোন, ধরেন আপনি ওয়াটার ফিল্টার বা এরকম কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে করতে ফিল্টার জোন এই ওয়েবসাইটটা একবার দেখে ফেললেন, দেখার পরে আমি শিওর যে দ্বিতীয়বার আবার যখন এই ফিল্টার জোন এই জিনিসটা আসে আপনার কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে যে ফিল্টার জোন জিনিসটা কি বা কি ধরনের ওয়েবসাইট, কারণ আপনি একবার এই জিনিসটার সাথে পরিচিত হয়ে গেছেন এবং আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে এই জিনিসটা কি। বুঝতে পেরেছেন আমার কথাটা? সো যদি পার্শিয়াল ম্যাচ ডোমেন হয় তাহলে যেটা হয় যে এই ধরনের ডোমেনগুলো খুব বেশি পরিমাণ কিন্তু ইনভেস্ট করতে হয় না, মোটামুটি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ধরনের জিনিসগুলো ব্র্যান্ড হিসেবে তৈরি হয়ে যায় বা এটার একটা মানে ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে বেস্ট ওয়াটার পিউরিফায়ার এই ধরনের ডোমেন যদি হয় আপনি এসইওর ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু কখনোই এটা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে না। বুঝতে পেরেছেন? কারণ এই ডোমেনটা দেখে কখনোই মানুষ ট্রাস্ট করতে পারবে না। এটার কাছে মনে হবে, এই ডোমেনটা দেখেই মানুষজনের মনে হবে যে এটা একজন স্ক্যামার বা মানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা এই ডোমেনটা খুলেছে। বুঝতে পেরেছেন ডোমেন নামের ব্যাপারগুলো? জি 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 সবাই ক্লিয়ার? জি কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা কথা ছিল। বলেন তো ভাই। পার্শিয়াল ম্যাচ ডোমেন যেটা বললেন, তাহলে তো এইটাই বেটার ব্র্যান্ড Exactly. ডোমেন থেকে। অবশ্যই এটাই ব্র্যান্ডেবল ডোমেন থেকে। মানে আপনার যদি টার্গেট থাকে, ধরেন আপনার হাতে যদি অনেক টাকা থাকে, তাহলে আপনি যেটা করবেন আপনি একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করবেন। মানে ব্র্যান্ডের যেটা হয় ব্র্যান্ড ভ্যালু তৈরি করাটা অনেক কঠিন। একবার যদি ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যায় তখন ওইটা মানে তখন যতই ওটার রেপুটেশন খারাপ হোক মানুষজন ওই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেই, ওই জিনিসের প্রতি মানুষজন মানে ওখানে যেতে হবেই, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। ঠিক আছে? সো আপনার যদি অনেক বেশি, যেমন ধরেন গ্রামীণ ফোন, রবি, এই নামগুলো কি ধরনের বলতে পারবেন? গ্রামীণ ফোন এটা কি ধরনের নাম? বিডি হবে? পিএনবি দেখেন তো, গ্রামীণ ফোন পিএমডি হবে মনে হয়। পিএমডি পার্শিয়াল ম্যাচ ডোমেন। PMD ঠিক আছে? আচ্ছা, রবি রবি হবে কি হবে? এক্স্যাক্টলি। এরপরে বলেন তো টেলিটক। পিএমডি PMD পিএমডি এরপরে বলেন তো বিকাশ। পিএনবি PMD
বিডি। পিএনডি। ক্যাশ, এখানে কিন্তু ক্যাশের ব্যাপারটা আছে নামের ক্যাশ মধ্যে। আছে, ও ক্যাশ সরি সরি, জি জি। তারপরে হচ্ছে ইউ ক্যাশ। পিএমডি। পিএনডি। তাহলে এটা মানে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কি ধরনের নাম। আমার মনে হয় বোঝাটা আপনাদের কোনো কঠিন কিছু হবে না, নাকি? জি সো যেটা হয়, একটা ব্র্যান্ড যখন আসলে একটা নাম যখন ব্র্যান্ডেবল নাম থাকে এবং এটা যখন ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ হয়ে যায়, তখন কিন্তু এটা মানে খুবই ভালো একটা জায়গায় চলে আসে, বুঝতে পেরেছেন? কিন্তু এই ধরনের একটা নামকে, একটা ওয়ার্ডকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করাটা খুবই কঠিন কাজ। আপনার হাতে যদি কোটি 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 টাকার বাজেট না থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে নর্মাল কোনো একটা নামকে, র্যান্ডম কোনো একটা নামকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে আপনি পারবেন না। সো যারা স্মল বিজনেস করছেন তাদের জন্য সবসময় মনে রাখবেন কোন নামটা ভালো হবে। কোন ধরনের নাম? পার্শিয়াল ম্যাচ ডোমেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি জি। ওকে, সো আমরা তাহলে আবার মূল টপিকে চলে আসি। আমাদের এই জিনিসগুলো আসলে এই ফেসবুক পেজ তৈরি করার সময় দরকার হতো, সেই জন্য এগুলো আমি তো বলে ফেলেছি অলরেডি। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা প্রশ্ন করেন না কেন ভাই? প্রশ্ন না করলে কিন্তু আমার মানে এনার্জি থাকবে না, বুঝছেন? যত বেশি আপনাদের সাথে আমার ইন্টারাকশন তৈরি হবে, তত আমার কাছে ভালো লাগবে এবং আমার কাছে মানে আমি অনেক বেশি প্রভাবিত হব আপনাদেরকে আরো ভালো করে জিনিসগুলো ডেলিভারি দিতে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ঢাকা হাট, ঢাকা হাট, ঢাকা হাট, এই থেকে হাট আছে। ঢাকা এই ডট, নামটা কেমন? ঢাকা ডট, ঢাকা হাট, ঢাকা হাট, হাট। বুঝি নাই ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ঢাকা ভাইয়া হচ্ছে আমরা গ্রামের ভাষা বলি না হাট, মানে হাট বাজার। হাট, ঢাকা হাট, হাট না হাট ডট। জি, ঢাকা হাট। আচ্ছা, হাট এটা ডট। কেমন ভাই এই নামটা? আচ্ছা, সো এইটা আপনারাই আমাকে বলেন তো, যে এখানে যে ঢাকা হাট, সামহাও বোঝা যাচ্ছে যে এটা একটা ই কমার্স, কোন একটা মানে ই কমার্সের কোন একটা প্রতিষ্ঠান, কিন্তু এটার সাথে প্রোডাক্টের বা সার্ভিসের কোনো রিলেভেন্সি আছে ডিরেক্টলি? জি না। না। সো এই ডোমেনটাকে আমরা কি ধরনের ডোমেনের মধ্যে ফেলবো বলেন তো? পিএমডি। কি ধরনের ডোমেনের মধ্যে ফেলবেন? পিএমডি। পিএমডি হয়। পিএমডি। ধরেন আমি যদি ব্র্যান্ড নামটা এরকম হয়, বিডি, নাম হচ্ছে, কি ধরনের নাম? এগুলো হবে মনে হয় আসলে বিডি, কারণ এক্সাক্ট প্রোডাক্টটা কি সেটা নাম থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কি ধরনের দোকান বা কি ধরনের কোম্পানি সেটা কিছুটা ধারণা করা যায়। হ্যাঁ, বিডি সপ্তাহ পিএমডি। এটা আসলে আমার মতে যে এটা আসলে পার্শিয়াল ম্যাচ ডোমেন হবে না, এটা হবে কি ব্র্যান্ডেবল ডোমেন। ব্র্যান্ডেবল ডোমেন কারণটা হচ্ছে যে এটার সাথে ডিরেক্টলি সার্ভিস বা প্রোডাক্টের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মানে ই কমার্স টাইপের কোন একটা প্রতিষ্ঠান, বুঝতে পেরেছেন? যেমন এই ধরনের ডোমেনটাই কিন্তু ইভ্যালি, নাকি? বুঝতে পেরেছেন? এটা এক ধরনের। আর এটা কি হবে? বিডি। এটা হবে ব্র্যান্ডেবল ডোমেন, পিওর ব্র্যান্ডেবল। এখন আপনি ভাইয়া বিডি সপ্তাহ কি ভাইয়া ব্র্যান্ডেবল হয়? বিডি সপ্তাহ তো পিএমডি মতো হয়ে যায় সব। এটা আসলে দেখেন একটা শপ, কিন্তু এখানে ওদের আসলে শপটা হচ্ছে ইলেকট্রনিক্স শপ, তাই না? সঠিক জানি না আমি। না, ওরা কিন্তু বিডি শপ যদি ওরা ধরেন চাল ডালের মতো থাকতো, দেখেন চাল ডাল, এই ডোমেনটা কি ধরনের বলেন তো? ওটা পিএমডি। পিএমডি। চালডাল.com, এটা কি ধরনের ডোমেন হবে? পিএমডি না? চালডাল। দেখেন আসলে হওয়া উচিত ছিল ইএমডি হবে এটা। হ্যাঁ, কিংবা বিডি। এটা কি, এটা হচ্ছে চালডাল জিনিসটা কি ধরনের হতো? এটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেন, মানে এটা একটা গ্রোসারি আইটেম, বোঝাই যাচ্ছে না? চাল ডাল থেকে বোঝা যায় যে এটা গ্রোসারি আইটেম। এটা গ্রোসারি আইটেম, এক্স্যাক্টলি। সো আমার ধারণা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আমরা ফেসবুক পেজ তৈরি করছি। তাহলে এই যে ফেসবুক পেজের নামের ক্ষেত্রে যেই যে কথাগুলো বললাম, সেগুলো আপনারা মনে রাখবেন যে একটা ব্র্যান্ড নামটা আপনারা যদি হচ্ছে মানে সবচেয়ে আমি আসলে প্রিফার করি কি ধরনের নাম, মানে পার্শিয়াল ম্যাচ ডোমেন। এটাকে আমি যারা স্মল বিজনেস বা যারা ফেসবুকের মাধ্যমে স্টার্ট করতে চাচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলেন।
ভাই চাল ডালটা কি মানে কিসের মধ্যে আসলো? চাল ডাল পিএমডি তে? চাল ডালটা তো হচ্ছে পার্সিয়াল PMD ম্যাচ তে। হয়, কারণ ওটা চালডাল.com নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো একটা গ্রোসারি জিনিস। আমরা কথায় কথায় বলি না যে চাল ডাল লাগবে বা চাল ডালের এরকম, জি জি। বুঝতে পেরেছেন? ওকে, সো ধরলাম আমরা এখন আমাদের নামটা দিব যে আমি নাম দিই, বলেন তো এটা কি ধরনের নাম হবে? এটা আমার ধরলাম একটা ব্র্যান্ড নাম, একটা ব্র্যান্ডের নাম, এটা কি ধরনের নাম হবে? এই পিএমডি হবে। এটা কি ধরনের নাম হবে? এটা কিন্তু পিএমডি হবে। বলেন তো, কারণ সহজেই বোঝা যাচ্ছে যে এটা কি গ্যাজেট রিলেটেড কোন একটা বিজনেস নাকি, বুঝতে পারছেন? জি। এটা কিন্তু পার্সিয়াল ম্যাচ। আমি এখন তাহলে গ্যাজেট পয়েন্ট নাম দিয়েই বা নাম দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাজেট পয়েন্ট। আচ্ছা, আরেকটা কাজ আপনারা করতে পারেন, দেখেন এই জায়গাতে আমরা মানে গ্যাজেট পয়েন্ট, এখানে আমি গ্যাজেট বিক্রি করি, ঠিক আছে? আমি যদি চাই এর সাথে কোনো একটা সার্ভিস টাইপের ট্যাগলাইন দিয়ে দিতে পারি। যেমন আপনারা দারাজের দোকানে যদি যান, দারাজের আপনারা যদি পেজটা একটু ভিজিট করে দেখেন, আমরা একটু দারাজের পেজটা ভিজিট করে দেখি তো। দারাজ, দেখেন কি লেখা, দারাজে আসল ব্র্যান্ড নামটা কি? দারাজ না? কিন্তু দেখেন দারাজের সাথে কি করেছে, অনলাইন শপিং, ঠিক আছে? সো এইটা অনলাইন করে শপিং ওরা আছে। এখান থেকে একটা মানে নামের ভেতর থেকে কিন্তু ওরা একটা অ্যাডভান্টেজ নিচ্ছে সার্চের দিক থেকে। যেমন কোনো একজন মানুষ যখন অনলাইন শপিং এই ধরনের জিনিস লিখে সার্চ করবে, তারা কিন্তু নাম থেকেও একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি জি। সো আমরা ধরেন গ্যাজেট পয়েন্ট, আমরা হচ্ছে এখানে এটা নাম রাখি। আপনারা চাইলে এখানে দারাজের মতো করেও আপনাদের কোনো একটা সার্ভিস কিওয়ার্ডটা পরে লাগিয়ে রাখতে পারেন নামের মধ্যে। এরপরে আসে ক্যাটাগরি। ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুক এই পেজটাকে কাদের কাছে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এবং আপনি যখন পেজের বিজ্ঞাপন দিবেন তখনও এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? ক্যাটাগরিটার জন্য আপনারা সঠিক ক্যাটাগরিটা বাছাই করতে হবে। আপনারা যদি হচ্ছে ফেসবুকে লিখে সার্চ করেন যে ফেসবুক পেজ ক্যাটাগরিজ লিখে সার্চ করলে আপনারা ওখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আপনারা লিস্ট পেয়ে যাবেন। সো যেই ক্যাটাগরিটা এক্স্যাক্টলি আপনার বিজনেসের সাথে ম্যাচ করে সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। সো আমার এটা মনে হচ্ছে এটা একটা গ্যাজেট বা ইলেকট্রনিক্স শপ। সো আমি দেখি যে ইলেকট্রনিক স্টোর নাকি, এটার সাথে ম্যাচ করতেছে না? হ্যাঁ, আমি এটাই দিয়ে দিলাম। তিনটা ক্যাটাগরি দেওয়া যায়, ঠিক আছে? খুবই ক্লোজ যে ক্যাটাগরিগুলো সেগুলো দিবেন, মানে যতটা সম্ভব খুব কাছাকাছি যে ক্যাটাগরি সেগুলো আপনি উল্লেখ করবেন। অনলাইন শপ, আচ্ছা শপ দিয়ে দেখি তো, শপিং সার্ভিস, তাই না? শপিং সার্ভিস দেই। এরপরে হচ্ছে আর কি দেওয়া যেতে পারে, গ্যাজেট রিলেটেড কিছু আছে কিনা, না গ্যাজেট রিলেটেড কিছু ডিরেক্ট নাই। অনলাইন স্টোর, ধরলাম এখানে ধরেন মোবাইল শপ, দেখি মোবাইল ফোন শপ, ঠিক আছে? এর মাধ্যমে আমি মোবাইলও বিক্রি করবো। ক্যাটাগরিটা বিষয়টা বুঝতে পেরেছেন? সবচেয়ে কাছাকাছি যে ক্যাটাগরিগুলো সেগুলো এখানে উল্লেখ করবেন। এর পরের পার্টটা হচ্ছে ডেসক্রিপশন। সো আপনাদেরকে এই যে এখানে আমি দেখালাম কিওয়ার্ড প্রমিনেন্সের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি এই পেজটাকেই আপনি চান যে এটা গুগলেও কোনো একটা কিওয়ার্ডের জন্য আসুক, তাহলে আপনাকে যেটা করতে হতো, এই যে পেজের নাম এই টাইটেলের মধ্যে আপনার ওই কিওয়ার্ডটা রাখতে হতো। আমার কথাটা বুঝতে পারছেন? এবং সেমভাবে এই ডেসক্রিপশনের মধ্যে আপনার ওই কিওয়ার্ডটা রাখতে হতো। তাহলে যেটা হতো, এই যে এখানে যেমন আমি কিওয়ার্ড প্রমিনেন্স লিখে সার্চ করার পর এখানে হচ্ছে
মানে চলে আসার একটা চান্স থাকতো। যদি কিওয়ার্ড প্রমিনেন্স এটাই যদি আমার টার্গেট থাকতো, তাহলে আমার জন্য বেস্ট প্র্যাকটিস কি হতো, সেটা হচ্ছে যে এই গ্যাজেট পয়েন্টের সাথে আমি এই ওয়ার্ডটা রাখা এবং এখানে ডেসক্রিপশনের মধ্যেও এই ফ্রেজটা রাখা। বুঝতে পেরেছেন? সো ডেসক্রিপশনের জন্য আপনার জায়গা আছে হচ্ছে 255। এই 255 ক্যারেক্টারের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনার মেইন যে সার্ভিস কিওয়ার্ডটা আছে সেটা এবং সেটার কাছাকাছি আরও যে সার্ভিস কিওয়ার্ডগুলো আছে সেগুলো, এরকম 2-3টা সার্ভিস কিওয়ার্ডকে এখানে ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুড করে দেওয়া। আমার সার্ভিস কিওয়ার্ডগুলো কি কি হতে পারে কমন সেন্স থেকে বলেন তো? আমি হচ্ছে গ্যাজেট বিক্রি করব, তো আমার প্রোডাক্টগুলো মানুষজন কিনবে, কেনার জন্য কি কি লিখে আমাকে সার্চ করবে গুগলে বা ফেসবুকে? স্মার্টফোন শপ বা ফোন স্মার্টফোন শপ, এক্স্যাক্টলি। স্মার্টফোন, আচ্ছা, শপ বা হচ্ছে মোবাইল ফোন, এরকম কিছু আর কি কিওয়ার্ড। ঠিক আছে, আপনি যেই কিওয়ার্ডগুলো, যেই প্রোডাক্টগুলো বা যেই টাইপের প্রোডাক্টগুলো বেশি বিক্রি করবেন আপনার এই শপের মধ্যে, চেষ্টা করবেন ডেসক্রিপশনের মধ্যে ওই জিনিসগুলোকে রাখা। তো আমরা একটা ডেসক্রিপশন লরেম ইপসাম থেকে এনে বসায় দিচ্ছি। এখানে যেহেতু 255 ক্যারেক্টার, এর মধ্যে আমাকে কি করতে হবে, এই ডেসক্রিপশনের মধ্যে আপনার সার্ভিস কিওয়ার্ডগুলোকে বসিয়ে দিবেন। ঠিক আছে, ধরলাম এইটা হচ্ছে আমার একটা সার্ভিস কিওয়ার্ড। সো আমি চেষ্টা করব প্রথম লাইনেই আমি এই আমার সার্ভিস কিওয়ার্ডটাকে ন্যাচারালি বসায় দেওয়া, যাতে এটা একজন রিডার যখন পড়বে তার কাছে যেন মনে না হয় যে আমি জোর করে এই প্যারাগ্রাফের মধ্যে শব্দটাকে বা ফ্রেজটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এমনভাবে আপনি বসিয়ে দিবেন। সো ধরলাম এটা আমার আরেকটা কিওয়ার্ড। এরপরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এই নামটা অলরেডি কোনো একজন ব্যবহার করে ফেলেছে, আমাকে একটা ইউনিক নাম নিতে হবে। আচ্ছা, এই নামে আমি একটা পেজ অলরেডি তৈরি করে ফেলেছি। সো আমি নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিই, গ্যাজেট। ঠিক আছে, আমার ফেসবুক পেজটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে এটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশন পার্টে আমাকে অনেক কয়টা কাজ করতে হবে। সো আমরা ডিরেক্টলি ফেসবুক পেজটার মধ্যে এখন ঢুকে যাব। এই যে দেখেন এখানে মোবাইল ফোন থেকেও দেখাচ্ছে, কম্পিউটার থেকেও দেখাচ্ছে। আমি এখন আছি কম্পিউটার থেকে। এটা মোবাইল ফোন থেকে যদি দেখতে চান কেমন দেখাবে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে মোবাইল ভার্সনটাও দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। ওকে, সো আমার কাজ হচ্ছে এখন এই পেজটাকে খুব সুন্দর করে সাজানো, প্রফেশনালি সাজানোর জন্য আমি যেটা করতে পারি, দেখি আগে একটু সেভ করে নিই। ওকে, আচ্ছা, তো এগুলো আমি পরেই বসাবো। লিখ, আমার পেজটা মোটামুটি রেডি। এখন এই পেজটাতে অনেক কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে একটা ভ্যানিটি ইউআরএল তৈরি করা। ভ্যানিটি ইউআরএল কি আপনি দেখেন তো, এখানে আমার যে শপের মধ্যে বা পেজের মধ্যে আছি, ইউআরএলটা কি? ইউআরএলটা এই যে আমি যদি আমার এই শপের ইউআরএলটা একজনকে দিতে চাই, আমি কি এটা মনে রাখতে পারবো বলেন তো? এই যে গ্যাজেট পয়েন্ট জোন, এরপরে এই কোডটা, এই পুরোটুকু আমাকে মনে রাখতে হবে না? এইটুকু মনে রাখা খুব কঠিন কাজ না?
নাকি? আমাকে প্রথমেই যেটা করতে হবে, ইউআরএলটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে হবে, যাতে কোনো একজন মানুষকে আমি ওই অ্যাড্রেসটা বললেই সে ডিরেক্টলি ওটা লিখতে পারে। যেমন দেখেন দারাজের ইউআরএলটা দেখতে পাচ্ছেন, দারাজ বাংলাদেশ, খুব সুন্দর একটা স্মার্ট ইউআরএল না? আর এটার ইউআরএলটা দেখেন, এটা কি স্মার্ট একটা ইউআরএল বলবো আমরা এটাকে? না, না, আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কি করব, এই ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব। ক্লিক করে যেটা করব, আমার পেজের নাম যেটা হুবহু এই নামটা দেওয়ার ট্রাই করব। সো এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ভালো, মানে এটা হচ্ছে ইউনিক নাম লাগে, মানে কোনো একজন যদি এই নামটা অলরেডি ব্যবহার করে ফেলে ইউআরএলে, তাহলে আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না, আপনাকে কিছুটা এডিট করে নিতে হবে। আমি একটু দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে কোনো স্পেস বসবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার বসবে না, নামটা দিলাম। আমরা এখানে 15 ক্যারেক্টার। আচ্ছা, আমি দেখি এই নামটা অ্যাভেলেবেল নাই। পুরো নামটা আমি দিয়ে আবার দেখি কি দেখায়। কি বলতেছে দেখেন তো, ইউজার নেমটা কি অ্যাভেলেবেল আছে? না 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 জি না। এখন যেটা আছে এটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল থাকলে এটা কেমন দেখাবে, কি দেখাবে? ঠিকভাবে এরকম গ্রিন গ্রিন মার্ক দেখাবে। তার মানে আপনি যদি এখন এই যে ইউজার নেম ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে আপনার এই পেজের ইউআরএলটা ঠিক এই নামেই হয়ে যাবে। আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পর সেট। এখন দেখেন, আমি যদি একটু রিফ্রেশ দেই, এখন কি আগের যে স্মার্ট না, নামটা কি স্মার্ট না? দেখতে পাচ্ছেন এই যে ইউআরএলটা একটু দেখেন। জি হ্যাঁ। সো এই ইউআরএলটাকে কি বলে বলেন তো? ভ্যানিটি ইউআরএল, অথবা এই জিনিসটাকে বলে ইউআরএল কাস্টমাইজেশন। ইউআরএল কাস্টমাইজেশনটা কি বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। ওকে, সো আমরা এখন আরো অনেক কয়টা কাজ করব। আমাদের এখানে লোগোটা বসাতে হবে, এবং লোগো বসানোর মধ্যেও কিছু ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং পেছনে পেজ আছে, এই ফেসবুক পেজের যে কভারটা, এই কভারটা আমাদের চেঞ্জ করে একটা প্রফেশনাল কভার দিতে হবে। এবং এখানে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। কল টু অ্যাকশন কি, মানে যে বাটনের মাধ্যমে আমি কোনো একজন ইউজারকে কোনো একটা অ্যাকশন নেওয়ার কথা বলছি বা অ্যাকশন নেওয়ার জন্য প্রভাবিত করছি, এই ধরনের বাটনকে বলে কল টু অ্যাকশন বাটন, বা আমরা সংক্ষেপে এটাকে বলি কল টু অ্যাকশন, মানে কি বলি, সিটিএ। কল টু অ্যাকশন বাটনকে সংক্ষেপে আমরা কি বলি, সিটিএ। এই টার্মগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ বিভিন্নভাবে আপনার সাথে যখন ক্লায়েন্ট কাজ করবে, আপনাকে এই ধরনের টার্মে আপনাকে বলবে যে সিটিএ, আমার সিটিএটা এটা করে দাও। বুঝতে পেরেছেন? তার মানে সিটিএ যদি বলে আমার এটা করে দাও, তার অর্থ কি কি বলছে? বলছে যে আমার কল টু অ্যাকশন বাটনটা তুমি এইভাবে করে দাও। আমার কথা বুঝতে পারছেন? জি জি। ওকে, সো আমরা তাহলে এখন বাকি কাজগুলো করব। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে তো একটা লোগো আছে। লোগোর ক্ষেত্রে কি কি করতে পারি? লোগোর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা লোগো ক্যানভা দিয়ে আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। সো যদিও আমাদের ডিজাইনের উপরে আলাদা একটা সেশন আছে, যেখানে আমরা ডিজাইন নিয়ে অনেক কথাবার্তা বলবো, ঠিক আছে? আমরা যেটা করব, আমরা কয়েকটা বড় বড় ব্র্যান্ডের পেজ আমরা ঘুরে আসব। আমি এখানে আসলাম, দারাজে তো ছিলামই। এরপরে আর কি কোন কোন ব্র্যান্ড দেখতে চান আপনারা? তারপর গ্রামীণ যাই, গ্রামীণ ফোনে আসলাম, দারাজে আসলাম, গ্রামীণ ফোনে আসলাম।
পরে আমরা রবিতে যাই। দেখেন এই পেজগুলো আমি আসলে আপনাদেরকে দেখানোর কথা বলছি, লোগোর জায়গাটা একটু দেখেন যে লোগোর মধ্যে লোগোটা কি অনেক ক্লিন না নাকি? অনেক ক্লিন না? এইখানে দেখেন লোগোর মধ্যে ওরা তো চাইলে পারতো এই যে গ্রামীণ ফোনের এই পুরো কথাটা সহ যে লোগোটা আছে সেটা রাখা আছে, কিছু নাই। লোগোর ব্যাপারটা হচ্ছে লোগোর ভিজিবিলিটিটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে, মানে লোগোর ভিজিবিলিটির জন্য খুবই ভালো থাকে। আমরা এরকম করি যে আমাদের কোনো একটা নাম আছে, ব্র্যান্ড নামের মধ্যে ব্র্যান্ড লোগো কিন্তু অনেক ধরনের হয়। একটা হতে পারে টাইটেল লোগো, মানে যেখানে লোগোর মধ্যে আপনার টাইটেলটা থাকে, আপনার ব্র্যান্ড নামটা থাকে, এই ধরনের লোগো হতে পারে। আবার লোগো হতে পারে কোনো একটা মানে স্পেশাল সিম্বলের উপর কোনো একটা লোগো হতে পারে, অথবা লোগোটা হতে পারে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন টাইপের লোগো আছে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে যে লোগোটা ফেসবুক পেজে দিবেন সেই লোগোটার মধ্যে যদি আপনি কোনো একটা টাইটেল লোগো রাখেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে এটার ভিজিবিলিটিটা তৈরি করার। আমি একটু আমার ফেসবুকে এখন ব্রাউজ করে যাব। দেখেন এই যে দারাজের অনলাইন শপিংয়ে এখানে আমি পেজে আসছি দেখে এখন আমার কিন্তু এই লোগোটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নর্মালি ফেসবুক পেজ যখন ব্রাউজ করে যাই আমার কাছে কিন্তু দারাজের আইডেন্টিটি শুধুমাত্র এইটুকুই দেখেই কিন্তু আমি বুঝি যে এটা আসলে কার, দারাজের, এইটুকু। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি যখন আমার ফেসবুক পেজে আমি ব্রাউজ করে যাব, দেখেন একজন মানুষ যখন ফেসবুক পেজে ব্রাউজ করে যায় তখন ব্র্যান্ডিং এর জন্য জায়গা শুধু আছে এই আইকনটুকু না। আমরা আমাদের ম্যাক্সিমাম টাইম কোথায় স্পেন্ড করি? নিউজ ফিডে না? সো নিউজ ফিড দিয়ে যখন আমি ব্রাউজ করে যাব তখন একটা ব্র্যান্ডের আমার কাছে পৌঁছানোর মতো জায়গা কিন্তু আছে শুধুমাত্র কোটটুকু, এই প্রোফাইলের আইকনটুকু। দেখতে পাচ্ছেন? আমি আমার সামনে একটা পেজ আসুক, এখন দেখেন এই যে এই পেজটা, আপনারা বলবেন যে এই আরটিভি দেখতে পাচ্ছেন, আরটিভির যে পেজের লোগোটা, এই লোগোটা আমার কাছে যথেষ্ট পরিমাণে স্মার্ট মনে হয় না বা প্রফেশনাল মনে হয় না। এই যে দেখেন কোডাস্টাস খুবই ক্লিয়ার না, ক্রিস্টাল ক্লিয়ার না? কিন্তু এখানে যদি কোডাস্টাস যদি করতো, কোডাস্টাস বাংলাদেশের পুরো লোগোটাই কি যদি এর মধ্যে রাখার চেষ্টা করতো, তা মানে পুরো লেখাটা, তাহলে কি এই লোগোটা ভিজিবিলিটি ভালো থাকতো? না, এটা স্পষ্ট হতো। এখন যতটা স্পষ্ট ততটা না। এবং আপনি নিজে, এখন আমি ব্রাউজ করে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো লোগো কোনটা খারাপ লোগো। এটা একটু দেখেন, আমি নিচের দিকে আসি, এই লোগোটা কি ভালো প্র্যাকটিস হয়েছে? আমার কাছে অন্তত মনে হয় না। আমি কিন্তু একেবারেই মানে লোগোটারও ব্র্যান্ডিং ঠিক মতো হয় নাই, আর মানে কোনো কিছু ঠিকঠাক মতো হয় নাই, ঠিক আছে? কিন্তু সবসময় আপনি যদি বড় বড় ব্র্যান্ডগুলোকে আপনি একটু অবজার্ভ করেন তাহলে দেখবেন যে ওদের এই জায়গাটাকে খুব ক্রিস্টাল রাখে, ক্লিয়ার রাখে, ঠিক আছে? আমার আসলে এই মুহূর্তে বড় কোনো ব্র্যান্ড আসতেছেও না আমার নিউজ ফিডে। দেখেন এই ব্র্যান্ডটা, এটা কি ব্র্যান্ডিং হচ্ছে ভালো? না। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনারা তো বুঝছেন, ওইটা হচ্ছে বরং এইটা ভালো ব্র্যান্ডিং হচ্ছে, কারণ ওদের লোগোটাই মানে এটা যদি আমার পরিচিত কোনো ব্র্যান্ড হতো, এটা যখনই আমার চোখের সামনে দিয়ে যাবে তখনই আমি বুঝবো যে দারাজ যাচ্ছে। বুঝতে পেরেছেন? ভাইয়া টেকনো হেলথ একটু চালছেন, টেকনো হেলথ না? দেখেন এটা কি ভালো ভিজিবল আছে? নাই কিন্তু। সো আপনারা এই জায়গাটা একটু ভালোভাবে ফোকাস করবেন, কারণ ব্র্যান্ডিং এর আপনার পেজটাকে রিপ্রেজেন্ট করছে আসলে এই জায়গাটুকু, ঠিক আছে? আমার সামনে দিয়ে যদি এটা ভালো লোগো হয়েছে বলেন? না। এটা দেখেন তো, প্রথম আলো দেখেন, সব সময় দেখবেন যে বড় ব্র্যান্ড গুলো একেবারেই এই ব্যাপারটা নিয়ে
খুব বেশি সিরিয়াস থাকে। প্রথম আলোটা কি খুব সুন্দর না? রাইট। ক্লিয়ার। আমার মনে হয় যে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি এটা আপনারা অলরেডি বুঝে গেছেন যে আসলে লোগোর এই জায়গাটাতে আমাদের কি রাখা উচিত। বুঝতে পেরেছেন? জিনিসটাকে তাহলে এমন হবে যে লোগোটা হবে একটা কাইন্ড অফ সাইন, যেটা হচ্ছে কাস্টমাররা সাইকোলজিক্যালি হ্যাঁ এটা মনে রাখতে খুব সহজ হবে। এক্স্যাক্টলি। আর দেখলেই এটা ধরতে পারবে লোগোটা যে হচ্ছে আপনাকে আসলে মানে একটা মানুষ যখন হচ্ছে ব্রাউজ করে যাচ্ছে সে ক্লিক করুক আর না করুক, যদি প্রথম আলোটা এই যে প্রথম আলোর এই লোগোটা এটা খেয়াল করে পড়তেও হবে না। আমার চোখের সামনে দিয়ে 10 বার যায় দৈনিক, এই 10 বারই কিন্তু প্রথম আলো আমাকে রিমাইন্ড করে দিচ্ছে যে আমি প্রথম আলো এই যাচ্ছি আমি তোমার সামনে দিয়ে। এইভাবেই কিন্তু একটা ব্র্যান্ডের প্রপার ব্র্যান্ডিংটা হয়। বুঝতে পেরেছেন? সো লোগোটার ব্যাপারে আপনারা খুব সিরিয়াস থাকবেন, এই জিনিসটাতে হাবি জাবি হিজিবিজি জিনিস বসাবেন না। আচ্ছা, সো আমি একটা ক্যানভা দিয়ে কোনো একটা কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই আপনাদের ইসের উপরে ডিজাইনের উপরে তো আলাদা একটা ক্লাস থাকবে, ওই দিন আমি ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো। এখন একটা ডেমো ডিজাইন আমি নিয়ে আসি গুগল থেকে। ধরেন গ্যাজেট লোগো, একটা কোনো একটা ডেমোর লোগো, যে লোগোটা আমার কাছে মনে হবে ভালো ওরকম একটা লোগো আমি এখানে এনে বসাই দেবো। ধরেন আপনার যদি এইটা যদি আপনার লোগো হয়, আপনার কি এই পুরো জিনিসটুকু দেখানোর দরকার আছে? নাই, আপনার এইটুকু দেখালেই এনাফ না? শুধু ওই ব্যাগের আর ফোনের। এটাই আসলে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বললাম আমি এই লোগোটা নিয়ে কাজ করি। আচ্ছা, সো অ্যাভাটারের জন্য এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ফেসবুক পেজ অ্যাভাটার। ঠিক আছে, এটাকে অ্যাভাটার বলে। সো অ্যাভাটারের জন্য স্পেস কতটুকু আমরা সেটুকু আগে একটু জেনে নিই গুগল থেকে। যখনই কোনো একটা ডিজাইনের ইস্যু আসবে তখন আপনারা এটা কি করবেন, গুগলে যে লেটেস্ট যে সাইটটা আছে সেটা জেনে নিন। আমি এখানে যে লিখলাম যে ফেসবুক পেজ অ্যাভাটার সাইট, তাহলে ফেসবুক পেজের অ্যাভাটার সাইজ কত সাইজ? 170 বাই 170। আমি একটু ক্যানভা দিয়ে এটাকে রিসার্চ করে নিচ্ছি। বা 170 আমি ক্লিক করলাম, ডিজাইন কাস্টমাইজ 170 বাই 170 ডিজাইন। সো এই জায়গার মধ্যে আমি আমার লোগোটাকে প্লেসমেন্ট করব। সো লোগোটা ভিজুয়াল আমি যথেষ্ট পরিমাণ ক্লিয়ার রাখার ট্রাই করব। একটা ইমেজ আমি যদি এটা আমার এটা রাখার দরকার নাই, নামটা আমি কেটে ফেলি। ঠিক আছে, আচ্ছা ইমেজ অপটিমাইজ কিভাবে করতে হয় সেটা আমি পরে দেখাবো এসইও পার্টে। সো আমরা এটা আপাতত পিএনজিতেই ডাউনলোড করে রাখি। সো এটা আমি আপলোড করে ফেলি আমার পেজে।
আচ্ছা, মানে হচ্ছে অ্যাটলিস্ট কত পিক্সেল লাগবে? 180 পিক্সেল লাগবে। আমার আসলে সাইজে ভুল হয়েছে। 180 পিক্সেল। আপনারা এটা করতে পারেন 400 বাই 400 পিক্সেল নেন, এটা যেটা একটা স্কোয়ার সাইজ, তাহলে এটা ঠিক হবে, সবচেয়ে ভালো। আমি 400 বাই 400 দিই। 400 বাই 400 পিক্সেল। ওকে, সো এটাকে এখন আপলোড করবো। আমি আমার লোগোটা মোটামুটি আপলোড করে ফেলতেছি। আছে সো লোগোর ব্যাপারটা কি সবাই ক্লিয়ার না? বুঝতে পেরেছেন? জি ওকে, ঠিক আছে। আমরা এখন একটা ব্রেকে যাই, ব্রেকের পরে এসে বাকি কাজগুলো করব। 3:50 বাজে, আমরা হচ্ছে 15 মিনিটসের ব্রেকে যাই। আমরা হচ্ছে 4:05 চলে আসবো, ঠিক আছে? 4:05 পর্যন্ত ব্রেক। ওকে ভাই। ওকে আমরা এখন একটা কভার ফটো দেব। সো কভার ফটোটার মধ্যে আমরা এই ডিজাইন নিয়ে তো আমাদের আরেকটা সেশন আছেই, সেখানে আমরা ডিজাইন নিয়ে আমি আপনাদের সাথে আইডিয়া শেয়ার করব, কালার বা ব্র্যান্ডিং এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো আমরা এখন একটা ডেমো, যে কোনো একটা পেজ কভার ইমেজ আমরা এখানে একটা দিয়ে দিই। গ্যাজেট, আমার এটাই ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, দেখি আরো পাই কি না। এখানে মোটামুটি এইটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ক্যানভা দিয়ে এখানে আমি আমার যে লোগোটা আছে লোগোটাও বসাই দিচ্ছি। আচ্ছা, বসানো লাগবে না, আপাতত এটাকে দিয়ে রাখছি। সো এখানে আমরা হচ্ছে আপলোড ফটো, সো ডান। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেছে। আমরা যেটা করতে পারি,
ফেসবুক পেজ কভার ইমেজ, এই রিলেটেড টেমপ্লেট, অসংখ্য টেমপ্লেট ক্যানভাতেই আছে, আমরা এখান থেকেও সার্চ করে নিতে পারি। রুমে যাই, এখানে আমরা ফেসবুক পেজ লিখলেই আমরা এরকম টেমপ্লেট পেয়ে যাব। ফেসবুক কভার এটাই নিয়ে নিই। সো এখান থেকে আমরা আপাতত কোনো একটা টেমপ্লেট আমরা বসে দিয়ে রাখি। আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলি কম সময়ের মধ্যে আপাতত। আচ্ছা, ডিজাইনের উপরে আমরা কিন্তু একটা ক্লাস করব এবং ওখানে অনেক কিছু শেয়ার করা হবে আপনাদের সাথে। আপাতত যেহেতু আমাদেরকে একটা কভার বসাতে হবে, সো যে কোনো একটা কভার দিয়ে রাখতেছি আমি। কালার, সো মোটামুটি আমাদের কভার ইমেজটাও বসানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু পেজ সেটিংয়ে যাব। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পেজ পাচ্ছি। সেটিংয়ে আসলাম। সেটিংয়ে এসে আমরা এখান থেকে ভিজিবিলিটি এবং অন্যান্য কিছু জিনিস আমরা একবার করে সবগুলো পড়ে যাব এবং যেই যেই জিনিসগুলো আমরা রাখতে চাই, যেই যে অপশনগুলো সেগুলো অন করবো, আর যেগুলো রাখতে চাই না সেগুলো অফ করে দিব। যেমন এই পেজের ভিজিবিলিটি, এটা পাবলিশ অবস্থায় থাকবে। আপনি যদি চান যে আপাতত কিছুদিন ধরে এটা আনপাবলিশ অবস্থায় রাখবেন, যে আপনি সব কিছু পরিপাটি করে পেজটা যখন পুরোপুরি ডিজাইন হয়ে যাবে তখন আপনি এটা পাবলিশ করবেন, সেটাও আপনি করতে পারেন। এই যে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি এটা আনপাবলিশ অবস্থায় রেখে পরবর্তীতে পাবলিশ করে সব কিছু আপনি ঠিকঠাক করে এরপর আপনি এটা পাবলিশ করে দিতে পারেন। এরপর এখানে ভিজিটর্স পোস্ট, মানে বিভিন্ন ভিজিটররা আপনার পেজে কোন কোন কাজগুলো করতে পারবে সেই জিনিসগুলো কন্ট্রোল আপনি এখান থেকে করতে পারবেন। আমি যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন যে ভিজিটরদের পোস্ট আপনার পেজে পাবলিশ হবে কি না, এই জিনিসটা আপনি এখান থেকে আপনি এই পারমিশনটা দিতে পারবেন। যদি আপনি অ্যালাউ করেন তাহলে এটা দিবেন, আর যদি ভিজিটরদের কোনো পোস্ট আপনি অ্যালাউ না করেন তাহলে এটা আপনি অফ রাখবেন। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারছেন? জি 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 So, এগুলো আসলে দেখানোর কিছু নেই, এখানে প্রত্যেকটা অপশন আপনারা নিজেরা একটা 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 করে পড়ে দেখবেন। যেই যেই ফিচার্সগুলো আপনি রাখতে চান সেগুলো রাখবেন, আর যেগুলো রাখতে চান না সেগুলো আপনি অফ করে দিবেন। এটা আপনি ম্যানুয়ালি দেখবেন। আমি হচ্ছে
এইখানে চলে আসি পেজ ইনফো, না পেজ ইনফোর আগে টেমপ্লেটটা, আমাকে টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। টেমপ্লেটে আমি ক্লিক করলাম, করার পর এখানে আসবো, এই যে এডিট বাটনে ক্লিক করব। টেমপ্লেট হচ্ছে ডিজাইন, ঠিক আছে, আপনার ফেসবুক পেজের ডিজাইনটা কেমন থাকবে এই জিনিসটা ফেসবুক এখানে আপনাকে বেশ কয়েকটা 4-5টা টেমপ্লেট ফেসবুকের করা আছে, বিভিন্ন বিজনেস টাইপ অনুযায়ী টেমপ্লেটগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার বিজনেসটা আসলে কি ধরনের, ঠিক আছে, সেই অনুযায়ী আপনি এখান থেকে টেমপ্লেট বলে দিবেন। আমরা হচ্ছে যেটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি, সেই বিজনেসটা আসলে কি ধরনের বিজনেস, সেটা কি ই কমার্স না, বুঝতে পারছেন? ই-কমার্স। সো আমরা এই যে শপিং এটা দিতে পারি নাকি, এই টেমপ্লেটটা আমাদের সাথে যাবে। মানে এই ডিজাইনগুলো হচ্ছে ফেসবুক এমনভাবে তৈরি করেছে যে বিজনেসের টাইপ অনুযায়ী আলাদা আলাদা করে তৈরি করেছে। আমরা এখন যেই টেমপ্লেটটার মধ্যে আছে এটা স্ট্যান্ডার্ড, মানে এটা হচ্ছে সবার জন্য সেম। আর আমরা যদি আমাদের বিজনেস অনুযায়ী টেমপ্লেট দিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করবো যে আমরা কোনটা দিতে চাই। সো আমি এখান থেকে শপিং, ঠিক আছে। আপনার যদি রেস্টুরেন্টের বিজনেস হয় তাহলে রেস্টুরেন্ট, ক্যাফে, আপনি যদি পাবলিক ফিগার হন তাহলে এই যে এখান থেকে এটা দিবেন, সার্ভিস যদি হয় তাহলে এখান থেকে এটা। সো এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। আমি শপিং সিলেক্ট করলাম। শপিং সিলেক্ট করার পর শপিংয়ের সবচেয়ে বেসিক যে ট্যাবগুলো, এগুলোকে ট্যাব বলে, এই যে এক একটা অপশন আছে, এগুলোকে আমরা কি বলবো, ট্যাব। সো এই ট্যাবগুলো থাকবে আপনার এই টেমপ্লেটের সাথে। আপনি যদি এগুলো সব কিছু অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করেন। ক্লিক করলে এই ট্যাবগুলো চলে আসবে। সো এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ট্যাব। টেমপ্লেট আর ট্যাবের মধ্যে পার্থক্যটা কি? টেমপ্লেটটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা কি নামে মনে আছে আপনাদের? এটা হচ্ছে গ্যাজেট পয়েন্ট জোন। সো আমরা যদি এখানে স্ল্যাশ দিয়ে গ্যাজেট পয়েন্ট জোন লিখে সার্চ করি, আমরা আমাদের পেজে সরাসরি চলে যাব। সো আমি পেজের মধ্যে আছি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলে? এগুলোকে বলে ট্যাব। আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন ইভেন্ট আগে, রিভিউজ আগে রাখতে, তারপরে ইভেন্টস রাখবেন, তারপর ফটোজ রাখবেন। এই জিনিসগুলোকে কীভাবে কাস্টমাইজ করবেন? এই যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। ধরেন আপনি চাচ্ছেন রিভিউজটা আগে থাকুক, ড্র্যাগ করে আমি উপরে উঠিয়ে দিলাম। আপনি চাচ্ছেন সব বাটনটা আগে থাকবে, সো সব বাটনটাকে আপনি এই যে হোমের পরে দিয়ে দিলেন। এখন দেখতে কেমন লাগবে? আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখব চেঞ্জ হয়ে গেছে না, সবটা আগে চলে আসছে না, বুঝতে পারছেন? সো এই জিনিসটা আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনি কোনটা আগে রাখবেন, কোনটা পরে রাখবেন, এই জিনিসগুলোকে আপনি নিজে কাস্টমাইজ করে নেবেন আপনার যেমন পছন্দ সেই অনুযায়ী। আমি চাচ্ছি সব থাকবে, এরপরে থাকবে আমার ফটোজগুলো থাকবে, এরপরে থাকবে ভিডিওস। সো ফটোজের পরে আমি ভিডিওস রাখলাম, তারপরে আমার বিভিন্ন অফার্স থাকবে, ইভেন্টস থাকবে, অ্যাবাউট আমার পেজের অ্যাবাউট পেজটাকে উপরে নিয়ে আসি, ঠিক আছে? সো এরকম করে আমি রাখতে চাই। এরকম করে সব কিছু করার পর আমি যদি দেখতে চাই এখানে ক্লিক করে রিফ্রেশ করলেই আমি দেখতে পারবো যে জিনিসটা এখন দেখতে এরকম, ঠিক আছে? তো এখানে আমি যেটা করলাম, আমি ট্যাব এবং টেমপ্লেট দুইটাকে আমি কাস্টমাইজ করলাম। আমার হচ্ছে টেমপ্লেট চেঞ্জ করে আমি শপিং টেমপ্লেটস দিলাম, আর ট্যাবকে আমি আমার মতো করে কাস্টমাইজ করলাম। সো আশা করি এই দুটো জিনিসই আপনারা পারবেন। আবার অনেকের পেজে লাইভ ফাংশনটাকে উপরে রাখতে চান, তাহলে এটাকে উপরে নিয়ে আসতে পারবেন না? এই যে লাইভের এটা মেনুটাকে নিয়ে আসতে পারবেন না এই জায়গায়? জি জি। এই যে জাস্ট টান দিলে এটা এখানে চলে আসবে। সো টেমপ্লেট ট্যাব গেল। এরপরে আমরা পেজের ইনফোতে যাই। ইনফোতে হচ্ছে আপনি যেই কাজগুলো করেছেন অলরেডি সেই জিনিসগুলোকে আপনি সংক্ষেপে দেখতে পারবেন। এই জায়গায় এসে আমাদেরকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আপনি এটা হচ্ছে এনএপি একটা টার্ম, এটা আমরা হচ্ছে মার্কেটিংয়ে ব্যবহার করি। এনএপি এন মানে হচ্ছে নেম, এ মানে হচ্ছে অ্যাড্রেস, আর পি মানে হচ্ছে ফোন নাম্বার। এন মানে হচ্ছে নেম, এ মানে হচ্ছে অ্যাড্রেস, পি মানে ফোন নাম্বার। মানে আপনার বিজনেসের যে নেমটা, এক্স্যাক্ট যে নেমটা সেটা হচ্ছে ন্যাপের এন। আর এক্স্যাক্ট যে অ্যাড্রেসটা, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড্রেসটা ঠিক যেভাবে আছে হুবহু, মানে কোনো কিছু এদিক ওদিক না করে প্রত্যেকটা জায়গাতে একই জিনিস রাখতে হবে।
ফোন নাম্বারটা প্রত্যেকটা জায়গাতে একটা ফোন নাম্বার, আপনি যদি এখানে ফেসবুকে একটা ফোন নাম্বার দেন, আপনার ওয়েবসাইটে যদি আরেকটা ফোন নাম্বার দেন, অন্য জায়গায় যদি আরেকটা ফোন নাম্বার দেন আপনার বিজনেস সম্পর্কে, তাহলে কিন্তু এই ন্যাপটা আপনার ঠিকমতো কাজ করবে না। ন্যাপটা হচ্ছে লোকাল এসইওর খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সো লোকাল এসইও এটা আমরা এসইও পার্টে দেখব। আপাতত এইটুকুই আমরা জেনে রাখি যে আমরা নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমার বিজনেস সম্পর্কে যত জায়গায় আমি তথ্য শেয়ার করব, সমস্ত জায়গায় ডিজিটালি একই জিনিস দেব, একই ফরম্যাটে দেব, সামান্য এদিক ওদিক দেওয়া যাবে না। আমি এখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা দেব। আচ্ছা, এখন আপনার বিজনেসের যদি কোনো ফোন নাম্বার প্রয়োজন না হয় তাহলে এই যে এখানে এটা দিয়ে রাখতে পারেন। আর যেহেতু যদি ফোন নাম্বার দরকার হয় তাহলে এই যে এখান থেকে দিবেন, এবং এখান থেকে হোয়াটসঅ্যাপটাও আপনি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? তো আমাদের অনেকেই আমরা বিজনেসকে ম্যানেজ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখান থেকে আমি বাংলাদেশ দিচ্ছি, এরপরে ধরলাম একটা যে কোনো একটা ফোন নাম্বার আমি দিয়ে দিই। র্যান্ডমলি ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। পরে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিতে চাই, এখানে সেমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম এবং ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লোকেশন। সো লোকেশনের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, এই যে ন্যাপের আরেকটা জায়গা হচ্ছে লোকেশন। এই লোকেশনটা আপনার বিজনেসটার যদি অলরেডি গুগলে লিস্টিং থাকে, মানে গুগল ম্যাপে যদি আপনার বিজনেসটা লিস্টেড করা থাকে, তাহলে চেষ্টা করবেন সেই বিজনেসটাকে আপনি ফেসবুকের এই ম্যাপ থেকেও দেখিয়ে দেওয়ার। এবং আমরা লোকাল আসলে অনেক একটার সাথে একটা রিলেভেন্ট, তো এই জন্য টপিকগুলো চলে আসে, কিন্তু এই টপিকগুলো আপনাদেরকে এখন বললে জিনিসগুলো আপনাদের কাছে জটিল মনে হবে। এই জন্য সব কিছু বলছি না, জাস্ট এটুকু ট্রাই করবেন যে আপনার বিজনেসের যে লোকেশনটা এখান থেকে এক্স্যাক্টলি দেখিয়ে দেওয়ার ট্রাই করবেন, এই যে এখানে লোকেশনটা বসিয়ে এবং ম্যাপে সহ। ঠিক আছে? আমি নিচের দিকে আসি, সার্ভিস এরিয়া। আপনার এই বিজনেসটা যদি একাধিক লোকেশনে আপনার সার্ভিস থেকে থাকে, তাহলে এখানে সেই এরিয়াগুলো দিয়ে দিবেন যে কোন কোন এরিয়াতে আপনার সার্ভিস আছে। ধরলাম আমার সার্ভিস ঢাকার মিরপুরে আছে, গুলশান আছে, বনানী আছে, আমি ওই সার্ভিস এরিয়াগুলো এখানে দিয়ে দেবো। অথবা ধরেন আমি মিরপুরের আশেপাশে বিজনেস করছি, তো মিরপুর এবং মিরপুরের আশেপাশে যে রিজিয়নগুলো আছে ওই রিজিয়নগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এখান থেকে আমি আমার আওয়ার উল্লেখ করে দিব, যেমন ধরেন আমার সিলেক্টেড আওয়ার্সে আমার অফিস টাইম বা আমার বিজনেসটা মেনটেন হয়। এখান থেকে আপনি ডে এবং এখান থেকে টাইমিং আপনি মেনটেন করতে দিয়ে দিতে পারবেন। ধরলাম আমার প্রতিদিন শপের আমার অ্যাক্টিভিটিস শুরু হয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অথবা ধরলাম রাত 10টা পর্যন্ত। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এগুলো পারবেন না? একটা একটা করে আপনি এভাবে এই ডেগুলো দিবেন। তারপর এখানে এসে করোনা ভাইরাস, মানে আপনার বিজনেসের সাথে এমন কিছু আছে কিনা যেটা কোভিডের সাথে সম্পর্কিত, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে মেনশন করে দিতে হবে। কিন্তু এরকম যদি হয় যে আপনি এখানে মেনশন করেন নাই, কিন্তু কোভিড টাইপের কোনো প্রোডাক্ট আপনি সেল করেন, তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে যদি আপনি এখানে থেকে কাস্টমাইজ ঠিক করে না দেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া, কোভিড টাইপ বলতে কি ফুড রিলেটেড কোনো কিছু বা এরকম? না না, ধরেন কোভিডের যে স্যানিটাইজার স্যানিটাইজারের যদি আপনি বিজনেস করেন, ডিরেক্টলি কোভিড রিলেটেড যেই প্রোডাক্টগুলো, বুঝতে পেরেছেন? যে মাস্কের যে বিজনেস বা এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এরপরে এসে এখানে আপনি আপনার পেজের, ধরেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ থাকে। ঠিক আছে? এই প্রাইভেসি পলিসি পেজটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং এইটাও মানে একটা জিনিস মনে রাখবেন, আপনি ফেসবুকে বিজনেস করছেন, ফেসবুকের পেজের মাধ্যমে আপনি ফেসবুকে যত বেশি ডাটা দিবেন, যত বেশি তথ্য দিবেন, ফেসবুক তত বেশি আপনাকে প্রায়োরিটি দেবে, তত বেশি ফেসবুক আপনাকে ট্রাস্ট করবে। ফেসবুক আপনাকে যত বেশি ট্রাস্ট করবে, তত বেশি ফেসবুক আপনাকে অর্গানিক রিচ দিবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? সো এখানে আমাদের হচ্ছে প্রাইভেসি পলিসির পেজটা দিতে হবে। আমরা যদি ধরেন প্রথম আলোতে যাই, প্রথম আলো সহ প্রায় প্রত্যেকটা পত্রিকারই বা প্রত্যেকটা ওয়েবসাইটেরই প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকে। আমরা যদি একদম বটমে চলে আসি, তো এখানে কোথাও আপনি খুঁজতে হবে, খুঁজতেই পেয়ে যাবেন প্রাইভেসি পলিসিটা ওদের কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি,
সো আপনার বিজনেসে একটা প্রাইভেসি পলিসির পেজ থাকবে, যেখানে আপনি আসলে বলছেন যে আপনি যে আপনার মানে আপনার ওয়েবসাইটে যে সমস্ত ভিজিটররা আসছে তাদের ডাটাকে আপনি মিসইউজ করবেন না, এরকম একটা কমিটমেন্ট আর কি আপনি করছেন প্রাইভেসি পলিসির মাধ্যমে, পেজের মাধ্যমে। সো ধরলাম আমাদের পেজের প্রাইভেসি পলিসি পেজ এটা, আমরা এটা এখানে কোথায় দিয়ে দেব, এই জায়গাটাতে দিয়ে দেব। এখন না দিলে যে প্রবলেম হবে এরকম না, দিলে আপনি ফেসবুকের কাছ থেকে বেশি অ্যাডভান্টেজ পাবেন, এটা হচ্ছে। এরপরে প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এখানে দিয়ে দিবেন। আর ইমপ্রেসাম হচ্ছে বিভিন্ন দেশে, যেমন জার্মানি বা কয়েকটা দেশে একটা ল আছে, যে ল অনুযায়ী মানে আপনি যদি কোনো একটা বিজনেস করেন, ওই বিজনেস অনুযায়ী আপনাকে হচ্ছে অথরিটির কাছ থেকে একটা আপনাকে হচ্ছে একটা মানে কোটেশন নিতে হবে, ঠিক আছে? মানে ওরা হচ্ছে একটা কোনো একটা হচ্ছে ছোট্ট একটা কথা লিখে দিয়েছে, ওই জিনিসটুকু আপনার দরকার। সো এরকম যদি কোনো কান্ট্রি ওয়াইজ বিজনেস হয়, ওই ইমপ্রেসামের যেই লেখাটুকু, ওই লেখাটুকু আপনি এখানে এনে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আর বাংলাদেশ বা অনেক দেশের ক্ষেত্রে এটা দরকার হয় না। সো যে সমস্ত দেশের ক্ষেত্রে দরকার হয়, শুধু সেই সমস্ত দেশের ক্ষেত্রে এটা দরকার। এরপরে আপনার এখান থেকে কিছু দেওয়ার দরকার নাই। সবার শেষে হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। আপনি এখানে আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যত বেশি সোশ্যাল মিডিয়া এটার সাথে অ্যাড করে দিতে পারবেন, তত বেশি আপনি ফেসবুকের কাছে ট্রাস্ট অর্জন করতে পারবেন। আমরা জানি যে এখন ফেসবুকে প্রচুর অ্যাকাউন্ট ফেসবুক ডিসেবল করে দেয়। কথায় কথায় ফেসবুক ডিসেবল করে দেয়। এটা অন্যতম কারণ হচ্ছে যে আপনার পেজটা যথেষ্ট পরিমাণ ট্রাস্ট ফেসবুকের কাছে অর্জন করতে পারে নাই। সো আমরা এখান থেকে যদি আমাদের একাধিক অ্যাকাউন্ট, এই যে দেখেন ইনস্টাগ্রাম বা এখানে দেখেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আছে, সবগুলো সোশ্যাল মিডিয়া, আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো এখানে অ্যাড করে দেওয়ার ট্রাই করব। সো এখানে ধরলাম আমি আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে যাচ্ছি, জাস্ট ইনস্টাগ্রামের ইউজার নেমটা দেবো, দিলেই এটা অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে আমি ধরেন আমি হচ্ছে আমার টুইটার অ্যাড করতে চাচ্ছি, যে টুইটার ইউজার নেমটা দেবো। বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলোকে আমরা অপটিমাইজ করব। আমাদের এই ইনফরমেশনের বা পেজ ইনফোর পার্টটা ডান, এখানে আর কিছুই করতে হবে না। একটা জিনিসও যেন খালি না থাকে, এই জিনিসটা ট্রাই করবেন, এবং সব কিছু এখানে যা যা আছে সমস্ত কিছুকে আপনি ফুলফিল করার ট্রাই করবেন। সেই পার্টটা ডান। এরপর আমরা পেজ রোলে চলে যাই। পেজ রোলে হচ্ছে আপনার এই পেজটা মাল্টিপল মানুষজন যদি আপনার এই পেজটা ম্যানেজ করে, তাহলে আপনি অনেক কজন মানুষকে এখানে বিভিন্ন রোলে দিতে পারবেন, ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। সো এখানে এই জিনিসটা আমরা পেজ রোল থেকে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে? পেজ রোল থেকে আমরা বিভিন্ন মানুষকে রোলে দিব। সো একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি অ্যাডমিন না। সো আমার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমি বিভিন্ন রোলে অ্যাড করতে পারবো। সো আপনার যদি পেজের সাপোর্ট দিতে হয়, তাহলে প্রথমে তার ফ্রেন্ড লিস্টে আপনি অ্যাড হয়ে নেবেন, তারপরে তাকে আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে আমি একটু দেখাই। যেমন ধরেন আমার একজন ফ্রেন্ড আছে, ওকে আমি এই পেজের কোনো একটা রোলে দিতে চাচ্ছি, আমি যে তাকে সিলেক্ট করলাম। এখন কোন রোলে দিতে চাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো রোল, 1 2 3 4 5টা রোল আছে। 5টা রোলের মানে ব্যাপারটা হচ্ছে যত উপরের দিকে যাবেন তত পাওয়ার বাড়বে। অ্যাডমিন সব কিছু করতে পারে একজন, ওকে যদি আমি অ্যাডমিন দিই, ও চাইলে আমাকে বের করে দিতে পারবে এই পেজ থেকে, ঠিক আছে? আর এডিটর হচ্ছে আমি ইউজারকে অ্যাড করতে পারবো না বা ইউজারকে সরাতে পারবো না, আর সমস্ত কাজ করতে পারবে এডিটর। মডারেটরের পাওয়ার আরও কম, অ্যাডভার্টাইজার পাওয়ার শুধু অ্যাডভার্টাইজ করতে পারবে, অ্যানালিস্ট শুধু দেখতে পারবে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করলে যেটা হবে যে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, জাস্ট ভেরিফাই করার জন্য পাসওয়ার্ড দিলেই ওর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি এই পেজ থেকে ওকে একটা রোল দিয়েছি, ঠিক আছে? ওর ও অ্যাকসেপ্ট করলে ওর আইডি দিয়ে আমার পেজের সমস্ত অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে পারবে। এটুকু বুঝতে পেরেছেন সবাই? জি জি বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে কারো কিছু জিজ্ঞাসা নাই? ওকে, তো আমরা এই পার্ট ডান। এরপরে আমরা আসি, আচ্ছা আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের মধ্যে জারিফ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জারিফ